প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আজকে ফেব্রুয়ারির 13 তারিখ। আমি ঠিক তারিখ মনে নেই, তবে গত বছরের ঠিক এক বছর আগে ফেব্রুয়ারি মাসেই আমরা এমন একটি অনুষ্ঠান করেছিলাম। তখনও বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া যায়নি, চীনে শুরু হয়েছিল। তখনই আমরা আশঙ্কা করছিলাম যে করোনা ভাইরাস যেভাবে এগুচ্ছে তাতে সেটা বাংলাদেশ না, শুধু গোটা বিশ্বের অর্থনীতির উপর এবং বিভিন্ন খাতে নানা রকমের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কী ধরনের প্রভাব ফেলতে পারে সে নিয়ে আমরা গত বছর অনুষ্ঠানটি করেছিলাম। তারপরে গত এক বছরে করোনা ভাইরাস ওলটপালট করে দিয়েছে গোটা বিশ্বকে। আসলে করোনা একটি স্বাস্থ্য ঝুঁকি, কিন্তু সেই ঝুঁকি প্রভাব পড়েনি আসলে এমন কোনো খাত নেই। একদম আলাদা আলাদা করে বলে প্রত্যেকটি খাত, অর্থনীতি বলেন, সমাজ বলেন, শিক্ষা বলেন, সব খাতে করোনা রীতিমতো লণ্ডভণ্ড করে দিয়েছে। তবে আমি একটা যে গত বছর বা গত এক বছরের করোনা শুরুর দিকে বাংলাদেশে অর্থনীতি বা বিশ্বের অর্থনীতির যতটা ক্ষতি হবে আশঙ্কা করা হয়েছিল ততটা হয়নি, এটা আমার ধারণা। কিন্তু বিশেষজ্ঞরা আছেন, তারা আরও ভালো বলবেন। তবে একটা ঠিক, যে করোনার আগের পৃথিবী, এক বছর আগের পৃথিবী আর এক বছর পরের পৃথিবী এক নয়, এবং কখনোই আমরা আর করোনার পূর্ব বিশ্ব সেটা আর কখনোই আমরা ফিরে পাবো না। বা একদম বিশ্ব আসলে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটি করোনার আগের পৃথিবী, একটা করোনার পরের। এখন আমরা আসলে সবাই নিউ নর্মাল লাইফে অভ্যস্ত হচ্ছি, এবং অর্থনীতি বলেন সব কিছু। এখনও করোনা যায়নি, তবে না গেলেও টিকা এসেছে এবং নানা কিছু স্বাস্থ্যবিধি আমাদের অভ্যস্ত হয়ে গেছে। আমরা নতুন রকমের জীবনযাপনে অভ্যস্ত হচ্ছি। সব মিলে আমরা করোনার সাথে সমন্বয় করে, অ্যাডজাস্ট করে আমরা এখন জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছি। সেই কারণে আমাদের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে। বাংলাদেশের কথা যদি বিশেষভাবে বলতে হয়, তাহলে সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর একদম সময় উপযোগী উদ্যোগ, নানা রকমের প্রণোদনা প্যাকেজ, সব মিলিয়ে আমাদের অর্থনীতির ঠেকটা এত শক্ত ছিল যে খুব আমরা টের পাইনি যে কতটা। তবে টের পাইনি আমরা হয়তো আমাদের জায়গায় বসে বলছি, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী যারা, তাদের অনেকেই নানা রকমের, অনেকের ব্যবসা শেষ হয়ে গেছে, অনেকে চাকরি হারিয়েছে, অনেকে ঢাকা থেকে গ্রামে চলে যেতে হয়েছে, এরকম অভিঘাত নানা খাতে হয়েছে। তবুও পৃথিবী থেমে থাকবে না, কোনো কিছুই থেমে থাকে না। আমরা আবার ঘুরে দাঁড়াচ্ছি, আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। আজকে আমরা সেটা একটু এক বছর পরে আবার একটু পুনর্মূল্যায়ন করার চেষ্টা করবো, যে আমরা যে ঘুরে দাঁড়ানোরটা ঠিক জায়গায় আছে কিনা এবং কোথায় কোথায় আমাদের কি করতে হবে। আমরা নানা খাতের লোকজনকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যাতে মোটামুটি চেষ্টা করা যায় যে অর্থনীতিটাকে একটু আপনার সামগ্রিকভাবে আলোচনা করা যায়। স্টুডিওতে আছেন bdnews24.com-এর প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আব্দুর রহিম হারমাসি। সংযুক্ত হবেন, বাসা থেকে সংযুক্ত হবেন গবেষণা পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS ডক্টর মঞ্জুর হোসেন। যুক্ত হবেন BGMA সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। আশা করি কিছুক্ষণ পরে যুক্ত হবেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এস মনসুর। আর রাস্তা থেকে যুক্ত হবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ হামিদুর রহমান। উনি ময়মনসিংহে ছিলেন, উনি ঢাকায় ফিরছেন, উনি গাড়ি থেকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন। আমি আব্দুর রহিম হারমাসি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমার যতদূর মনে পড়ে যে গত বছর যে অনুষ্ঠানের কথা শুরুতে বললাম, সেই অনুষ্ঠানে আপনি আমাদের স্টুডিওতে ছিলেন। একটু বলেন তো যে এক বছরে আমরা অর্থনীতির এই নতুন করে যে যাত্রা, সেই যাত্রায় আমরা ঠিক জায়গায় আছি কিনা, অর্থনীতিটা ঠিক এখন কোথায় দাঁড়িয়েছে, ব্যাংক, শেয়ার বাজার, নানা রকমের খাত, ঠিক বাংলাদেশের অর্থনীতিটা কোথায় দাঁড়িয়েছে এখন? হ্যাঁ দাদা, আমারও পরিষ্কার মনে আছে যে প্রায় এক বছর আগে এই স্টুডিওতেই আমরা কথা বলেছিলাম কোভিড-19 বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে। সব কিছু মিলিয়ে আমরা ওই সময় দিয়েছিলাম আভাস বা পূর্বাভাস বা ধারণা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে সমস্ত খবর আসছিল তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যে পূর্বাভাস, তখনও বাংলাদেশে করোনার ওইভাবে আসেনি, যে কিভাবে আঘাতটা বা কি ধরনের ধাক্কা বাংলাদেশকে দিতে পারে বা বাংলাদেশের অর্থনীতিকে দিতে পারে। তখন আমি একটি কথা বলেছিলাম দাদা, আমি শেষ পর্যায়ে এসে বলেছিলাম, আপনার মনে আছে যে হ্যাঁ, সব কিছু মিলিয়ে যত বড় ধরনের আঘাত আসুক না কেন, বাংলাদেশের মানুষের মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি আছে। আমার সাংবাদিকতার জীবনের অভিজ্ঞতায় আমি বিশ্বাস করি এই অন্তর্নিহিত শক্তি দিয়েই বাংলাদেশের মানুষের অন্তর্নিহিত শক্তি দিয়ে এই আঘাত মোকাবেলা করবে, এই আত্মবিশ্বাস আমার দীর্ঘদিন সাংবাদিকতার জীবনে থেকে আমি ওই সময় বলেছিলাম। এবং আমার স্পষ্ট মনে আছে আমি বলেছিলাম যে বাংলাদেশ
বাংলাদেশের মানুষের যে মেধা বা দক্ষতা আছে, বিশেষ করে আমাদের রপ্তানি আয় বলি বা আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, সব কিছু মিলিয়ে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এক কথায় যদি বলতে চাই বা বলতে পারি যে আমরা মোটামুটি ধাক্কাটা সামলে উঠতে পেরেছি বা ধাক্কা সামলে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, এবং তার স্পষ্ট প্রমাণও কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই। এখানে একটি কথা প্রথমেই বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে এই যে প্রায় 1 বছর, মার্চের পর থেকে এপ্রিলে একটি বড় ধাক্কা, সবচেয়ে বড় ধাক্কা সব সেক্টরের পরে হচ্ছে এপ্রিলে। সেই এপ্রিলের ধাক্কার পর থেকে লকডাউনের একদম একদম আমার সবচেয়ে অর্থনীতির সূচকগুলো নিয়ে, ইন্ডিকেটরগুলো নিয়ে যদি আলাপ করা যায়, এই সময়কালে সবাইকে অবাক করে দিয়ে আমাদের প্রবাসী ভাই বোনেরা যে রেমিটেন্স পাঠিয়েছেন, এটা কেউ কল্পনাও করতে পারেনি যে এই সংকটকালে তারা বাংলাদেশের মানুষ অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তারা বিশাল অবদান রাখবে এবং প্রতিনিয়ত রেখে চলেছে। আপনাকে আমি তথ্য দেই দাদা, ওই এপ্রিল মাসে, গত বছরের এপ্রিল মাসে মাত্র $52 কোটি রেমিটেন্স এসেছিল, মাত্র $52 কোটি। অগাস্টে সেটা বাড়তে বাড়তে এই যে চলতি অর্থবছর যেটা চলছে 2020-21 অর্থবছরে 7 মাস অতিবাহিত হয়েছে। সেই 7 মাসের যদি তথ্য দেখি আমরা, 7 মাসের মধ্যে 5 মাসেই আপনার রেমিটেন্স আমাদের প্রবাসী ভাই বোনেরা পাঠিয়েছেন $2 বিলিয়ন বেশি। আমরা যদি প্রত্যেক মাসেই রেকর্ড হয়েছে, প্রত্যেক মাসেই রেমিটেন্স বাড়িয়েছে, এবং এটা কারো, আমরা অর্থনীতিবিদ বলি বা আমরা নিজেরাও সংবাদ মাধ্যমে কর্মী বলি, কেউ কল্পনাও করতে পারেনি যে এই সময় তারা এতটা সহায়তা করবেন বা এতটা ভূমিকা আসবে। হ্যাঁ, কেন বেশি পাঠাচ্ছে, কি কারণে আসছে বেশি, সে নিয়ে অনেক তর্ক বিতর্ক বা বিভিন্ন সমালোচনা বা বিভিন্ন আলোচনা আছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বিশ্বব্যাংক ওই সময় পূর্বাভাস দিয়ে বলেছিল যে বিশ্ব অর্থনীতিতে রেমিটেন্স প্রবাহ কমবে 20%, 20%, বাংলাদেশে কমবে 22%। আমি আজকে যদি আপনাকে তথ্য দেই তাহলে সেটা 2020 সাল যেটা আমরা শেষ করেছি, সেই 2020 সালে কিন্তু বাংলাদেশের রেমিটেন্স প্রভাব বেড়েছে 20% বেশি। আর এই যে চলতি অর্থবছর চলছে 2020-21 অর্থবছরে 7 মাসের তথ্য যদি দেই, 7 মাসে রেমিটেন্স বেড়েছে 35%। বাংলাদেশের ইতিহাসে এই 7 মাসে বা 6 মাসে এত প্রবৃদ্ধি রেমিটেন্সে কখনোই ছিল না। আবার সেই কারণে দেখেন, রেমিটেন্স প্রভাব বাড়ার কারণে কিন্তু আপনার প্রবাসী ভাই বোনদের অবদানের কারণে কিন্তু আমার রেকর্ডের পর রেকর্ড হয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভে। আজকের তথ্য যদি দেখেন, গত বৃহস্পতিবারের তথ্য দেখেন, রেমিটেন্স $43 বিলিয়ন বেশি। আপনার পাকিস্তানের রিজার্ভ বা শ্রীলঙ্কার রিজার্ভ, যদি পাকিস্তানের রিজার্ভ $20 বিলিয়ন নিচে। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি সবার আগে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের প্রবাসী ভাই বোনেরা এই যে আমাদের দুর্যোগ, এই যে আমাদের মহামারী, এই যে আমাদের কঠিন সময়, এই কঠিন সময় মোকাবেলা করার ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি অবদান রেখে চলেছে। এবং অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কথা আমরা বারবার বলছি না, ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখে চলেছেন তারা। এবং সত্যিকার অর্থে কি, যে পদ্মা সেতুর কাজ শেষ হতে চলেছে, পদ্মা সেতুর অবকাঠামো সম্পন্ন হয়েছে, এই যে পদ্মা সেতুর এই পর্যায়ে আসার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই প্রবাসী ভাই বোনেরা কিন্তু অবদান রেখেছে। আপনি যদি পর্যাপ্ত রিজার্ভ না থাকতো তাহলে কিন্তু ঝুঁকিতে পারতেন, আপনার বৈদেশিক কেনাকাটার যে বৈদেশিক মুদ্রা পেমেন্ট, সেটাও কিন্তু আপনি শোধ করতে পারতেন না। সেই কারণেই এই প্রথমেই বাংলাদেশের এখন অর্থনীতি নিয়ে আলোচনা করার ক্ষেত্রেই প্রথমে সরকারের পক্ষ থেকে বলি, আমরা অন্য যে কোনো পর্যায় থেকে বলি, প্রবাসী ভাই বোনদের স্মরণ করতে হবে এবং তাদেরকে ধন্যবাদ দিতেই হবে, এবং বিভিন্ন পর্যায় থেকে এটা আসে। তারপরে যদি আপনি আসেন যে রপ্তানির বিষয়টি, রপ্তানি এই কঠিন সময়ে একটার পরে একটা কোভিড-19 প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, ইউরোপ, আমেরিকার আমাদের বড় বড় মার্কেট তছনছ হয়ে গেছে। তারপরেও কিন্তু আপনার এখন পর্যন্ত এই যে আমি 7 মাসের তথ্য দিলাম, আপনার 7 মাসে অর্থাৎ জুলাই টু জানুয়ারি 1% কমছে ওভারঅল রপ্তানি। কিন্তু আমরা যদি গত অর্থ বছর অর্থাৎ 2019-20 অর্থ বছরের তথ্য দেই, তাহলে পারভেজ ভাই আছেন বলতে পারেন, ওই 2019-20 অর্থ বছরে কিন্তু আমার নেগেটিভ গ্রোথ ছিল প্রায় 17% মতো। ওইটার সঙ্গে যদি এইটা কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি, হ্যাঁ, আমরা যতটা আশঙ্কা করেছিলাম, যতটা ভয় পেয়েছিলাম, অতটা ধাক্কা কিন্তু এখন পর্যন্ত লাগেনি। আর ওই অর্থে যদি আপনার, হ্যাঁ, একটা বিষয় যে হ্যাঁ আমাদের আমদানি একটু স্লো ছিল, সেই কারণে রিজার্ভটা হয়তো বাড়ছে, আমদানি খরচটা অত আগের মতো ছিল না। কিন্তু আপনার সার্বিকভাবে যদি
যদি এখন বলা যায় তাহলে বলা যায় অর্থনীতির যে হয়তো পূর্বের যে ভালো অবস্থায় ছিল কোভিড-19 আগে সেই অবস্থা নেই, কিন্তু একেবারে যে খারাপ অবস্থায় চলে গেছে সেটিও বলা যাবে না। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনি শুরুতে যেটা বলছিলেন, এখন যে বিষয়টি সবচেয়ে নজর দিতে হবে সেটি হচ্ছে যে আমাদের ব্যাংকিং খাতের আপনার একটি এই কোভিড-19 কারণে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ দেওয়ার কারণে কিন্তু 2020 সালে পুরোটা সময় কিন্তু কোনো ঋণের কিস্তি আদায় হয়নি। সুযোগ দেওয়ার কারণে যে ঋণ যে অবস্থায় ছিল সেই ঋণ সেই অবস্থায় ছিল। সেই কারণে ব্যাংকগুলো একটু কিন্তু সংকটের মধ্যে আছে, কারণ তারা ঋণ আদায় করতে পারেনি। সেই কারণে এখন সবচেয়ে বেশি নজর দিতে হবে ব্যাংকিং খাতকে। আর হচ্ছে প্রণোদনা প্যাকেজের যে কথাটি বলছিলেন, আমরা জানি যে এখন পর্যন্ত প্রায় 1.25 লাখ কোটি টাকার মতো প্রণোদনা প্যাকেজ সরকার ঘোষণা করেছে, কিন্তু প্রণোদনা প্যাকেজের বড় বিষয়টি হচ্ছে যে বড় বড় উদ্যোক্তাদের জন্য যে প্রণোদনা প্রায় 42,000 কোটি টাকা, সেটি কিন্তু পুরো বিতরণ হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত ছোট ঋণ বা ছোট উদ্যোক্তা, যেটাকে এখন বাংলাদেশ ব্যাংক বলছে সিএমএসএম, সেই ঋণ বিতরণের ক্ষেত্রে কিন্তু এখনো সংকট আছে। সেই ঋণ বিতরণে কিন্তু এখনো অর্ধেক হয়নি, যে টার্গেট নিয়েছিল সরকার সেটি কিন্তু অর্ধেকও ফুলফিল হয়নি। এই জায়গাটাতে খুব বেশি জোর দেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আব্দুর রহিম হারমাসি যেই মানুষের অন্তর্নিহিত শক্তির কথা বলছিলেন, সেই শক্তির আমি যদি সবচেয়ে শক্তিশালী মানুষের কথা যদি বলি তাহলে আমাদের বাংলাদেশের কৃষকরা। সব কিছুর পরেও করোনা টরোনা কোনো কিছু তারা মাথায় না নিয়ে তারা ফলিয়ে গেছে, ফসল ফলিয়ে গেছে, এবং আমাদের অন্তত আমরা একটা সময় ভেবেছি যে আর কিছু হোক আর না হোক আমরা অন্তত খেয়ে পরে বাঁচতে পারবো। সেই কৃষকদের কথা একটু শুনবো কৃষিবিদ মোহাম্মদ হামিদুর রহমানের কাছে। উনি গ্রামেগঞ্জে ঘুরে বেড়ান, আজকেও ময়মনসিংহ থেকে ফিরছেন। আমি একটু হামিদুর রহমানের কাছে শুনতে চাই যে গত এক বছরে করোনা সময়টাতে আমাদের কৃষকরা কিভাবে আমাদেরকে টিকিয়ে রাখার সংগ্রামটা করলেন। ধন্যবাদ। আপনি খুব যথার্থই বলেছেন যে আমরা এত বড় প্যান্ডামিকের ভেতরে বাংলাদেশ যে এরকম এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আমাদের খাদ্য সংকট কোনো পর্যায়েই যায়নি, সেই বিষয়টির সাথে অবশ্যই এই দেশের কৃষি উৎপাদন ব্যবস্থা সচল রাখার বিষয়টি জড়িত। এবং এই সচল রাখার সাথে যে সমস্ত ফ্যাক্টর বা উপাদান আমরা বলি যুক্ত, তার মধ্যে অবশ্যই এটা বলতে হয় যে আমাদের পরিশ্রমী কৃষক ভাইরা এই অতিমারিতে তারা কখনোই ভীত সন্ত্রস্ত হননি। তাদের নিজেদের প্রয়োজনেই তারা তাদের উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। তারা যেখান থেকে তাদের উপকরণ প্রয়োজন, ঋণ প্রয়োজন, তাদের অন্যান্য যেসব সেবা সহযোগিতা প্রয়োজন, সেগুলো তারা এক্সপ্লোর করেছেন তাদের মতো করে। আর সরকারের দিক থেকে আমি অবশ্যই খুব উচ্চ কণ্ঠে বলতে চাই যে শুরুতে কিছুটা সাপ্লাই চেনে এক ধরনের সমস্যা তৈরি হয়েছিল, বিভিন্ন ব্রেক তৈরি হয়েছিল, সেটাও কিন্তু খুব অল্প দিন স্থায়ী ছিল, এপ্রিল মে মাসের দিকে। সেটাও খুব দ্রুততার সাথে সরকারের পক্ষ থেকে নানান উদ্যোগ গ্রহণ করে আমাদের কৃষি উপকরণ এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণের যে সমস্যা সেটা দূর করে ফেলা যে হয়। আপনার স্মরণ আছে যে আমাদের বড় ফসল, একটি প্রধান ফসল, প্যান্ডামিক যখন বেশ তুঙ্গে এপ্রিল মাসে, তখন সেই ফসল তোলা, বিশেষ করে হাওড় অঞ্চলে যেখানে আমাদের একটা বড় বড় অংশ উৎপাদিত হয়, সেইখান থেকেও কিন্তু আমরা সকল ফসল অল্প সময়ে ঘরে তুলতে পারি সরকারের সময়োচিত সিদ্ধান্তের জন্য। বিশেষ করে যান্ত্রিক কৃষিকে আরো অগ্রগামী করে নেওয়া, আমাদের শ্রমিকদের যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের যে অসুবিধা তৈরি হয়েছিল পরিবহন ব্যবস্থার জন্য, সেই সময় আমাদের কৃষি মন্ত্রণালয়, আমাদের প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে একেবারে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কাজ করেছেন, এবং যার ফলে আমাদের এই শ্রমিক সংকট মোকাবিলা করে ধান ঘরে তোলা সম্ভব হয়। এরপরে আসে যে কৃষির যে বিভিন্ন উপকরণ যেগুলো বাইরে থেকে আসে, সেগুলো সময় মতো এলসি খুলে নিয়ে আসা। এখন আমাদের এই যে শাকসবজির বীজের সবচেয়ে বড় অংশ কিন্তু বাইরের দেশ থেকে আসে, এবং এর সাথে আমাদের যে বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যুক্ত রয়েছেন, তারা কিন্তু তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমাদের এই যে
সার, তারপরে বালাইনাশক, এগুলো বাইরে থেকেই মূলত আসছে। সেগুলো তার যে চাহিদা অনুযায়ী সেগুলো নিয়ে আসা এবং তার যে বন্টন ব্যবস্থা সেটা কিন্তু অব্যাহত রাখা সম্ভব হয়েছে। তো এইসব নানা কারণেই আমরা বলবো যে কৃষির মূল চালিকা শক্তি কৃষকদের পাশাপাশি এই দেশের সরকার, কৃষি বিজ্ঞানী, গবেষক, কৃষিবিদ, সমাজ, সবাই মিলেই এই কাজটি, এবং তার সাথে অবশ্যই ব্যবসায়ী সম্প্রদায়, ব্যাংকিং খাত, একটি বড় ধরনের সমন্বয়ের প্রয়োজন হয়েছিল এখানে। এবং সেই সমন্বয়টি নিজেদের অস্তিত্বের স্বার্থেই করা গেছে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী সহ সকলেই খুব আন্তরিকতার সাথে সময়োচিত তাদের সিদ্ধান্ত তারা দিয়েছেন এবং সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এখন কিন্তু আমরা দেখব যে আজকে এই ফেব্রুয়ারি মাসে এসে আপনি বাজারে যেখানেই যাবেন সর্বত্রই আমাদের কৃষির বিভিন্ন পণ্যের পর্যাপ্ততা আমাদের চোখে পড়বে। সেটা আপনি ফসল খাতের বলেন, মৎস্য খাতের বলেন, এমনকি প্রাণী সম্পদের কথা বলেন, সর্বত্রই কিন্তু আমরা বাজারে আমাদের যে পূর্বের কোভিড পূর্ব অবস্থায় আমরা কিন্তু রয়েছি। জি, জনাব হাবিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার আলোচনায় ফিরবো আপনার কাছে। ডক্টর মঞ্জুর হোসেন, করোনার আগে বাংলাদেশের অর্থনীতি বা যেভাবে এগুচ্ছিল, দারিদ্র্য বিমোচন, তারপরে এসডিজির লক্ষ্যমাত্রা সব মিলে, তারপরে উন্নয়নশীল দেশের পথে যাত্রা, সবগুলোই গতি ভালো ছিল। কিন্তু করোনা এসে সেইখানে একটা ধাক্কা তো লেগেছেই, অবশ্যই সেই ধাক্কা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই জায়গাটাতে আপনাদের গবেষণা কি বলছে আমাদের দারিদ্র্য বিমোচন হার, বা মানে যে ধাক্কাটা লেগেছে সেই ধাক্কাটা সামলাতে আমাদের, মানে আবার আগের যে গতি, সেই গতি ফিরে পেতে আমাদের কতদিন সময় লাগতে পারে? ধন্যবাদ আপনাকে। গতি ফিরে পেতে কতদিন সময় লাগে এটা শুধুমাত্র বাংলাদেশের অর্থনীতির অবস্থার উপরেই নির্ভর করছে না, কিছুটা বৈদেশিক অর্থনীতির উপরও নির্ভর করছে। কারণ হচ্ছে যে আমরা তো পুরোপুরি দেশীয় সবকিছু উৎপাদনও করতে পারছি না, সবকিছু আমরা নিজেরাই ম্যানেজ করতে পারছি না। যেমন আমাদের এক্সপোর্ট যেটা বললেন যে সেটা অনেকটাই ইউরোপ আমেরিকার মার্কেটের উপর নির্ভরশীল, যেহেতু আমরা গার্মেন্টসে অনেক বেশি এক্সপোর্ট করি। তো বর্তমান সময় গত 6 মাসের একটা হিসাব দেখা যায় যে আমরা এক্সপোর্টের গ্রোথটা অলমোস্ট তার আগের বছরের সেই সময়ের কাছাকাছি পর্যায়ে আছি। তার মানে গ্রোথ না হলেও আমরা একটা পজিটিভ সাইডে আছি, এবং মান্থলি এখন দেখা যাচ্ছে 5% 6% গ্রোথ। তো যেটা খুবই ভালো খবর সেটা হচ্ছে যে ভ্যাকসিন রোল আউট করছে সারা পৃথিবীতে, বিশেষ করে উন্নত দেশে এবং আমাদের দেশেও। এটা একটা কনফিডেন্স বিল্ডিং এর জন্য একটা বড় কাজ করবে বলে আমার মনে হয়। তো সেটা আরেকটা হচ্ছে যে যেটা বললাম দারিদ্র্য বিমোচন বা অন্যান্য যেসব প্রক্রিয়া, ডেফিনেটলি যখন এরকম একটা মহামারী আসে তখন এটা তো স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়। তবে যেটা ফরচুনেট বলেন, আমাদের সময়োচিত অনেকগুলো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়ার কারণে বলেন, এবং দেশের মানুষের যে হার্ড ওয়ার্কিং নেচার এবং ইকোনমিক যে রেজিলিয়েন্স, সব মিলিয়ে আমরা কিন্তু যথেষ্ট ভালো মোকাবেলা করছি। আমি প্রথমেই বলবো যে আমরা যদিও ইনিশিয়ালি একটু হেসিডেন্ট ছিলাম যে 2 মাসের লকডাউন উঠিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে কিনা, আমরা পরবর্তী দেখলাম যে ইট ওয়াজ এ ভেরি রাইট ডিসিশন ছিল। না হলে দেশের মানুষের অবস্থা আরো ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু যেটা ফরচুনেট এই জন্য বলবো যে আমাদের দেশে সব খুলে দেওয়ার পরেও ডেথ রেটটা সেইভাবে হয়নি, মানুষের মধ্যে সেই আতঙ্ক কাজ করেনি। এটা একদিক। আপনি রুরাল ইকোনমিকে আমি বলবো যে মোটামুটি ইনসুলেটেড ছিল এই ক্রাইসিস থেকে। কৃষির ক্ষেত্রে যেটা একটু আগে হামিদুর রহমান সাহেব বলছিলেন যে যেটা বড় একটা কাজ ছিল ওই সময়, বড় ফসলটাকে গত বছর তুলে আনার জন্য শ্রমিক সংকটটাকে মোকাবেলা করে, সেটা খুব নাইসলি করা হয়েছে। স্পেশাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে যে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে সেটা একটা বড় ভূমিকা রেখেছে। সর্বোপরি আমি বলবো যে বর্তমানে অর্থনীতি অবশ্যই একটা রিকভারির দিকে আছে, কিন্তু স্টিল আমাদের আমরা আগের বছরের মতো মানে কোভিড পরবর্তী অবস্থায় যাওয়ার মতো অবস্থানে নেই। তার কিছু ইন্ডিকেটর আছে, যেমন ধরেন ইনভেস্টমেন্টটা এখনো সেইভাবে মানে গিয়ার আপ করেনি। এটার একটা ইন্ডিকেটর হতে হবে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, যেটা গত 6 মাসে 8% বা 5.5%, আমরা মোটামুটি 12% হলে মোটামুটি মনে করি যে এটা নর্মাল লেভেলে গেল। তারপরে আছে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট, এখনো মানে গ্রোথের পর্যায়ে নাই, হয়তো গত বছরের সমান পর্যায়ে আছে বা আর একটু কম আছে। ক্যাপিটাল মেশিনারির ইম্পোর্টটা
নেগেটিভ গ্রোথে আছে। তো এটাই ইন্ডিকেট করে যে আমরা আসলে খুব বেশি ইনভেস্টমেন্টে আসলে যেতে পারছি না এখনো। তবে আমি মনে করি না যেটা খারাপ দিক। আমাদের ইকোনমির একটা বড় বেজ হচ্ছে ডোমেস্টিক ডিমান্ড, মানে এগ্রিগেট ডিমান্ডের ক্ষেত্রে যেটা কনজাম্পশন এক্সপেন্ডিচার, সেটা আমি পজিটিভ দেখছি ইম্পোর্টের ক্ষেত্রে। ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়ালের গ্রোথ পজিটিভ দেখছি, শুধু এগুলো একটা ভালো দিক যে ইকোনমি এগিয়ে চলছে। আরো কিছু ইন্ডিকেটর আমি বলতে পারি যেগুলো দিয়ে বোঝা যায় যে অর্থনীতি রিকভারির দিকে আছে, যেমন ইলেকট্রিসিটি কনজাম্পশন গ্রোথ ভালো হয়েছে, সেভিং সার্টিফিকেট দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, তার মানে এটা সরকারি ফিসক্যাল স্পেসে কিছুটা সহায়তা করবে। দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা জিনিস আমি দেখলাম যে আপনার ক্যাপিটাল মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। So এগুলো কিছুটা ইকোনমির ভাইব্রেন্সির লক্ষণ দেখা যায়। তো সেই দিক থেকে আগামী 6 মাসে আমরা কিভাবে যেমন ট্যাক্স রেভিনিউ গ্রোথটাও ভালো, সরকারের রেভিনিউ আর রাজস্ব আদায়টা সেটা প্রায় 8%-এর মতো আমি দেখলাম। ইনফ্লেশন মূল্যস্ফীতি আগের মতোই আছে অলমোস্ট। তো একটা ম্যাক্রো ইকোনমিক একটা স্টেবিলিটি আমরা দেখতে পাচ্ছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতের ভালো গ্রোথ অর্জন করার ক্ষেত্রে। তো নেগেটিভ সাইড বলতে আসলে আমরা এক্সপোর্ট ইম্পোর্টের দিকে পিছিয়ে আছি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হয়তো আগের মতো সেই পর্যায়ে নাই, সেই গ্রোথটা। আরেকটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট, তো ইনভেস্টমেন্টটা গিয়ার আপ করতে আমার মনে হয় আমাদের দেশে ভ্যাকসিন রোল আউট শুরু হয়েছে, এবং সেটা যদি আরো ব্যাপক হারে আমরা এগিয়ে নিতে পারি, আমার মনে হয় ইনভেস্টমেন্টের দিক থেকেও আমরা এগিয়ে যেতে পারবো আশা করি। আরেকটা জিনিস আপনার তো কাছে একটু জানা, ওভারঅল যে আমি যদি সূচকের বাইরে আরেকটা জিনিস একটু জানা, এই করোনার সময় এমনিতে বাংলাদেশের মানুষের মানে বিভিন্ন অঞ্চলের কিছু বৈষম্য আমরা আছেই, এটা আসলে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে বৈষম্য আছে, কিন্তু করোনার সময় কি বৈষম্যটা আরেকটু বাড়লো? মানে এই দারিদ্র বিমোচনের আমি যদি সেটাও বিবেচনায় নেই, তাহলে বৈষম্যটা কি আরেকটু বাড়লো করোনার সময়? না, কিছুটা তো এটা হতেই পারে। যদি আয় বৈষম্যের কথা বলেন আপনি, কিছু লোক তো তাদের আয় হারিয়েছে ডেফিনেটলি, এবং তাদেরকে সেভাবে ইনকাম সাপোর্টও দেওয়া যায়নি। কিন্তু যেহেতু ইকোনমি একটা রিকভারিতে আছে, বৈষম্যটা একটু কমে আসার কথা সেদিক থেকে। কিছুটা আমরা তো বলছি যে করোনা পরবর্তী অবস্থা, করোনার আগের অবস্থায় যেতে আরো সময় লাগবে, শুধু 1 বছরে হবে না, 2-3 বছরের সময় আমার মনে হয় মিনিমাম দরকার হবে আমরা সেই পর্যায়ে যেতে। আর যে প্রভার্টির কথা, দারিদ্র্যের হারের কথা বলছেন, এটা নিয়ে বিভিন্ন এস্টিমেট বিভিন্ন জায়গা থেকে আসছে, আমি সবগুলোর সাথে আসলে একমত হতে পারছি না। কারণ হচ্ছে যে মেথোডোলজি গুলো ইউজ করে বলা হচ্ছে, সেগুলো আসলে আমার মনে হয় না যে খুব অ্যাপ্রোপ্রিয়েট মেথোডোলজি বলতে পারি। যেমন আপনি ফোনের মাধ্যমে যখন আমরা দারিদ্র্য হার সাধারণত এস্টিমেট করি কনজাম্পশন এক্সপেন্ডিচার দিয়ে, অর্থাৎ ফুড এন্ড নন ফুড এক্সপেন্ডিচারের মাধ্যমে, তো এখন শুধুমাত্র ফোন করে আপনি এত ডিটেলসে কারো কনজাম্পশন এক্সপেন্ডিচার নিতে পারেন, এটা আমি বিশ্বাস করি না। আরেকটা হচ্ছে বিবিএস যে মেথডটা ফলো করে, রাউন্ড দ্য ইয়ার তারা এই কনজাম্পশনের ডাটাটা কালেক্ট করে। কারণ হচ্ছে আপনি একটা সপ্তাহে বা যেদিন আপনি ফোন কল পেলেন, ওই দিন আপনার কোনো কারণে খাওয়া দাওয়ার অবস্থা খারাপ থাকতেই পারে, আর যেহেতু শক আছে একটা প্যান্ডেমিকের, তো আপনার কিছুটা ইনকাম কমে যেতে পারে। পোভার্টি তো আর এমন না যে আজকে উঠলো কালকে কমে গেল, আমি মনে করি স্ট্রাকচারাল ইস্যুস। তো সেই দিক থেকে যেসব এস্টিমেট আসছে, রিসেন্টলি আমরা একটা দেখলাম 42%, এর আগে 30%, আমার মনে হয় এগুলো খুবই ট্রানজিটরি প্রপার্টি। যারা ভালনারেবল লেভেলে ছিলেন তারা কিছুটা খারাপ আছেন, আবার যখন ইনকাম গ্রোথ হয়ে যাবে, সেই জন্য যারা আগে একটা এস্টিমেট করেছেন এপ্রিল মেতে, তাদের উচিত আরেকটা করে আসলে দেখা আসলে কি অবস্থাটা দাঁড়ালো বর্তমান সময়। এটা একটা প্যানেল ওয়াইজ যদি না করা হয়, আসলে এটা একটা মিসলিডিং বিভ্রান্তি ইনফরমেশন ছড়াতে যাবে পারে। সরকারের জি কাছে, পলিসি মেকারের কাছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, আপনি বিজিএম এর সাবেক সভাপতি, এবং আমাদের অর্থনীতির কথা শুরুতে আব্দুর রহিম হারমাসি যেটা বলছিলেন, একটা রেমিটেন্স, আরেকটা হলো এই তৈরি পোশাক খাত, এটার রপ্তানি। বাংলাদেশ অর্থনীতির মূল লাইফলাইন হলো গার্মেন্টস। সেখানে আমরা যখন এই করোনার সময় বিশ্বজুড়ে লকডাউন, বাংলাদেশ সহ, এখন বিশ্বজুড়ে যদি লকডাউন থাকে, কেউ যদি দোকানে গিয়ে পোশাক কিনতে না পারে, তাহলে চাহিদা থাকবে না, ফলে এক্সপোর্ট কমে গিয়েছিল স্বাভাবিক। এখন আবার যে ঘুরে দাঁড়ানোর এই প্রক্রিয়াটাই, এটা আপনি কি মনে করছেন যে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি, মানে তৈরি পোশাক খাতের বিবেচনা যদি করি? ধন্যবাদ। আসলে যে জিনিসটা মানুষের স্বাভাবিক জীবন যদি না আসে, স্বাভাবিকতা না আসলে এই গার্মেন্টস নিয়ে এটা তাদের জন্য সেকেন্ডারি হয়ে যায়। আপনি এই যে কোভিড জন্য প্রথম ধাক্কা যেটা ছিল, প্রথম ধাক্কার সময় কাস্টমার অনেক নার্ভাস হয়ে গেছিল, কারণ সেটা ফেব্রুয়ারি মার্চ থেকে ওরা দেখছিল। পরবর্তীতে সামারে এসে তাদের একটা কনফিডেন্স বিল্ড আপ করলো, তখন তারা ভাবলো যে না, এখন মানুষের মধ্যে এটা স্প্রেডটা কম হচ্ছে, মানুষ স্বাভাবিক জীবনে আসছে,
এবং সাথে সাথে ওরা আস্তে আস্তে কিন্তু স্কুল খোলার চিন্তা করলো, তারা তাদের ভ্যাকেশন করা শুরু করলো, তারা অফিসে যাবে এই ধরনের চিন্তা শুরু করলো। ক্রিসমাসকে সামনে নিয়ে তারা প্রচুর অর্ডারও কিন্তু প্লেস করেছিল। এবং আপনারা দেখেছেন যে এই কারণে আমাদের জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত শিপমেন্ট গুলি কিন্তু খুব ভালো হচ্ছিল। অক্টোবরে এসে তখন তারা দেখলো যে সেকেন্ড ওয়েভ, এবং এই সেকেন্ড ওয়েভ এমন ভয়ানক যে ইংল্যান্ডের মতন দেশে আগে কিন্তু এই ধরনের ক্যাজুয়ালিটি হয় নাই। জার্মানিতে, মানে ইংল্যান্ডে তো প্রায় 3,000 3,500 করে লোক মারা যাওয়া শুরু হলো। জার্মানি যে প্রথম ধাক্কার সময় দেখেছিল যে এমন কোনো ক্যাজুয়ালিটি ওদের ছিল না, এবং তারা কয়েক কন্ট্রোল রেখেছিল, এবং তাদেরও 40,000 তাদের আইসিইউ বেড সেটাও অক্টোবরের মধ্যে কিন্তু ফিল আপ হয়ে যায়। ফ্রান্সে একই অবস্থা, স্পেনে, এবং এই যে জিনিসগুলো, এবং আমেরিকাতে তো আপনারা দেখছেনই যে অলরেডি 4,70,000 ক্রস করে গেছে। সো এই সেকেন্ড ধাক্কার সময় সবাই কিন্তু নড়ে চড়ে বসলো এবং দে গট নার্ভাস, এবং তাদের অফিস আদালত আবার বন্ধ, তাদের লকডাউনে তারা চলে গেছে, এবং তারা এখন দেখছে যে এটা মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু চলে যেতে পারে তাদের এই লকডাউন। ইংল্যান্ড তো, ইউকে তে অলরেডি বলা শুরু হয়েছে যে তাদের ওখানে নতুন ভাইরাস, আরেক ধরনের টাইপের এই করোনা ভাইরাসই, বাট এটা মানে আরেকটা নতুন টাইপ আসছে যেটা আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি ভয়ানক। তো এরকম যে পরিস্থিতি, এরকম যে সিচুয়েশন, যে দেশে 10টা লোক মারা গেলে পুরো দেশ কাঁপতে থাকে, আর সে দেশে প্রতিদিন যদি 1,800 2,000 করে লোক মারা যায়, কি অবস্থা হবে মানুষের মধ্যে? মানুষের যে আতঙ্ক, এই আতঙ্কের কারণে কি হয়েছে? আতঙ্কের কারণে কেউ বাসার থেকে না পারতে বের হচ্ছে, যদি দরকার না হয় কেউ বের হচ্ছে না। অফিস আদালত কিন্তু সব ভার্চুয়ালি করার চেষ্টা করছে। কোনো পার্টি নাই, কোনো ক্রিসমাসের সেই ফ্লেভার নাই, যে সামনে দিয়ে আবার ভ্যাকেশন গুলি আসছে ওদের, স্টার অমুক, কোনোটাতে কিন্তু তারা সেইভাবে যাতায়াত করতে পারছে না। তাতে গিয়ে সেই দোকানপাটও দিনকে দিন কিন্তু একটার পর একটা ব্যাংক্রাপ্টি হচ্ছে, আপনারা এটা দেখতেই পাচ্ছেন। সো কাপড় চোপড় তো মানুষের জন্য এখন সেকেন্ডারি হয়ে গেছে। প্রথম হলো যে তাদের নিজেদের চাকরি বাঁচানো, তাদের স্বাস্থ্যকে ঠিক রাখা, তাদের হাউস, তাদের যাদের অ্যাপার্টমেন্ট আছে ভাড়া করা, সেটাকে কিভাবে রেন্ট দিবে, এবং এই জন্য কিন্তু তারা ওগুলি নিয়ে কিন্তু ব্যস্ত। তারপরেও আমি যা দেখছি যে বাংলাদেশ তারপরেও কিন্তু অনেক ভালো করছে। আপনি যদি খেয়াল করেন যে আমাদের এক্সপোর্ট ড্রপ করেছে, ডেফিনেটলি সেটা হলো ফর্মাল শার্ট, ওভেনের জিনিস, ফর্মাল শার্ট, ফর্মাল ব্লাউজেস, ফর্মাল ট্রাউজার, এইসব জিনিসগুলি কিন্তু ড্রপ করেছে প্রায় 11%। অন দ্য আদার হ্যান্ড, নিট, যেটা মানুষের বাসায় বসে, যে আমিও টি শার্ট পরে আছি, যারা বাসায় থাকতেছে তারা কিন্তু টি শার্ট আর জগিং শার্ট আর পোলো শার্ট এইগুলি কিন্তু পড়ছে। সেই নিটের গ্রোথ কিন্তু বাংলাদেশ অলমোস্ট লাইক যে টার্গেটের থেকেও কিন্তু 3.89% বেশি। সো এর ওয়ান অফ দ্য রিজন হলো চায়নাকে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, একটা নেগেটিভ অ্যাপ্রোচে কিন্তু নিয়ে গেছে, এবং বাংলাদেশের যে সক্ষমতা, সেই সক্ষমতা ওরা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আফ্রিকান কান্ট্রিতে যে গ্রোথ করছিল, সে আফ্রিকা কান্ট্রি, ইথিওপিয়া, যেমন ইথিওপিয়া কিন্তু পলিটিক্যাল প্রবলেম শুরু হয়ে গেছে, বার্মাতে পলিটিক্যাল প্রবলেম, এবং এই কারণে বাংলাদেশ হয়ে গেছে হলো ওদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা নেশন। যেটুকু তারা কিনছে, দ্য গ্রোথ কিন্তু বাংলাদেশে কিন্তু হচ্ছে। সো বাংলাদেশ সেদিক থেকে কিন্তু অনেক ভাগ্যবান আমি মনে করি, উই আর বেস্ট। এবং অন দ্য আদার হ্যান্ড, আমরাও প্রমাণ করেছি যে আমরা উই আর কোয়াইট কেয়ারফুল, স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আমরা ইন্ডাস্ট্রিগুলি চালাচ্ছি। প্রধানমন্ত্রীকে কিন্তু আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই, এই কারণে যে এপ্রিল মেতে যে লকডাউন উনি করেছিলেন, সেটা সময়োপযোগী করেছিলেন, এবং সেটার কারণে উনি যে জীবিকার জন্য যে চ্যালেঞ্জটা উনি নিলেন, তার আগে জীবিকার চ্যালেঞ্জটা নেওয়ার আগে উনি এই আরএমজি সেক্টরে যাতে আমরা ঠিক মতো বেতন দিতে পারি এবং এটা যাতে সাস্টেনেবল থাকে ইন্ডাস্ট্রি, সেজন্য উনি স্টিমুলাস প্যাকেজ দিলেন মাত্র 2% সার্ভিস চার্জের বিনিময়, এবং সেটাতে ইন্ডাস্ট্রি সার্ভাইভ করে গেছিল। আজকে যদি সেটা না হইতো তাহলে ইন্ডাস্ট্রি সার্ভাইভ করা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল। এবং ইন্ডাস্ট্রি সার্ভাইভ করার পরে উনি যে ফ্যাক্টরিগুলি
খুলে দিতে রাজি হয়েছিলেন, এবং যে ফ্যাক্টরিগুলি খুলে দেওয়ার পরে ইন্ডাস্ট্রিতে একটাও কিন্তু ক্যাজুয়ালিটি হয় নাই, R&D ইন্ডাস্ট্রিতে একটা ওয়ার্কারও কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। এটা কিন্তু খুব পজিটিভলি উন্নত বিশ্ব সবাই কিন্তু এটা দেখেছে এবং দে হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড যে বাংলাদেশে এই সেক্টর এবং গভর্নমেন্ট সবাই কিন্তু খুব কেয়ারফুল, স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু তারা তাদের ইন্ডাস্ট্রিগুলি চালিয়েছে এবং তারা সেটাকে মেনটেন করছে। সো আমি মনে করি যে এদিক থেকে বাংলা আমরা খুব ভাগ্যবান, দেশ ভাগ্যবান, ইন্ডাস্ট্রি, আমরা যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছি আমরাও ভাগ্যবান যে আমরা এই ধরনের সিচুয়েশনে খুব রাইট ওয়েতে কিন্তু ইন্ডাস্ট্রি চালাচ্ছি এবং কাস্টমাররাও এটা অ্যাপ্রিসিয়েট করছে, এবং যে কারণে আমাদের গ্রোথটা কিন্তু বাড়ছে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো আনোয়ার আলম চৌধুরী পারভেজের কাছে, ওনার অসমাপ্ত বক্তব্য শুনবো। তারপর অপেক্ষা আছেন ডক্টর আহসান এস মনসুর, তার কাছ থেকেও শুনবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম অর্থনীতির ঘুরে দাঁড়ানো নিয়ে। করোনার কারণে এক বছর আমরা না, শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বই যে ধাক্কা সামলাচ্ছিল সেটা কথা বলছিলেন আনোয়ার আলম চৌধুরী পারভেজ। ওনার কথা অল্প একটু বাকি থাকতেই আমার শিরোনামে যেতে হয়েছিল। জনাব আনোয়ার আলম চৌধুরী পারভেজ, আপনি আপনার অসমাপ্ত বক্তব্যটুকু শেষ করুন। আমি যেটা বলার চেষ্টা করলাম যে দেখেন, অনেকে মনে করে যে গত 7 মাসে বাংলাদেশের এক্সপোর্ট কোয়াইট বেটার ছিল। আসলে কোন বেসিসে বেটার ছিল কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার? তার মানেটা হলো 2019-20 প্রথম 7 মাস আর 2020-21 প্রথম 7 মাস অলমোস্ট কিন্তু মোরলেস স্টেডি পিরিয়ড ছিল। কিন্তু আমরা যদি 2019-20 ফ্যাক্টরি বন্ধ ছিল বা এক্সপোর্ট ড্রপ করেছে কিন্তু মার্চ, এপ্রিল, মে, এই 2.5 মাসে কিন্তু অলমোস্ট $6 বিলিয়ন আমরা কিন্তু এক্সপোর্ট কম করেছিলাম। এবং এবারও যদি এখন দেখা যায় যে জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে কামিং ডেইজে যদি চিন্তা করা হয়, আর এটা যদি কম্পেয়ার করি 2019-20 সাথে, তাহলেও কিন্তু যদি সমানও থাকে তাহলে কিন্তু অনেক কিন্তু বুঝতে পারবে না। এবং আমার মনে হয় যে ইভেন দিস ইয়ার আমরা কম্পেয়ার টু 2018-19 শেষের দিকে যে পিরিয়ড 6 মাসের, এই পিরিয়ডে যে এক্সপোর্ট করেছিলাম সেটা এবারও কিন্তু কম হবে। বিকজ আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কাস্টমারের অর্ডার যাও ইউরোপে যেগুলি ছিল ফেব্রুয়ারি, ইভেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে, সেগুলিও কিন্তু তারা ডেফার্ট করে দিচ্ছে, নালে হোল্ড করে দিচ্ছে, বিকজ এগুলি কোনো সেল ঠিক মতো করতে পারছে না। সো আস্তে আস্তে আমরা আমাদের যে ক্যাপাসিটি ফ্যাক্টরি সাস্টেইন করার, সে ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে ইন্ডাস্ট্রি হারিয়ে ফেলছে। এখন আমার কথা হলো যে এই টাইমে আবারও কিন্তু দরকার হয়ে যাবে সরকারের একটা সাপোর্ট, আদারওয়াইজ আমরা অনেক ইন্ডাস্ট্রি লিডারকে কিন্তু আমরা হারিয়ে ফেলবো। আর আপনারা বোধহয় জানেন যে আমি BCIরও প্রেসিডেন্ট, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি, এবং বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি হিসাবে আমি কিন্তু ডাইরেক্টলি আই এম ট্রাইং টু ওয়ার্ক ফর দ্য কটেজ, মাইক্রো এবং স্মল ইন্ডাস্ট্রি, নট মিডিয়াম এন্ড অ্যাবাভ। এবং এখানে আমি দেখেছি যে এরা অনেকে কিন্তু হারিয়ে গেছে। এখানে কিন্তু হারিয়ে গেছে, বিকজ দেখেন দেশের যদি ডিমান্ড না থাকে অনেক ম্যানুফ্যাকচারিং কিন্তু আসতে পারে না, আর ওদের কাছে টাইমলি ঠিকমতো স্টিমুলাস প্যাকেজও কিন্তু পৌঁছাতে পারেনি। এটার ব্যর্থতা সরকারের না, এটা কিন্তু সরকারের না, আমি কিন্তু আবারও বলতে চাই, এটা কিন্তু আমরা কিন্তু ওইভাবে করে সিস্টেম ডেভেলপ করতে পারি না যাতে করে জেনুইন কারা তাদের কাছে ঠিক মতো স্টিমুলাস প্যাকেজটা পৌঁছে দেওয়া যায়। সো এই জায়গাটা নিয়ে এখনো FBCCI আমরা সবাই মিলে কাজ করছি। বাট এট দ্য এন্ড আমি একটা জিনিস বলতে চাই যে ডেফিনেটলি বাংলাদেশের লোকাল ইন্ডাস্ট্রিগুলিও কেউ মেজরিটি 65 থেকে 70% উপরে ক্যাপাসিটি নিয়ে
কেউই প্রোডাকশন করতে পারছে না, বিকজ ডিমান্ড ইজ নট দেয়ার, যেহেতু মানুষের স্বাভাবিক জীবনযাপনের মধ্যে মানুষ এখনো আসতে পারে নাই। পারেনি। জি। এবং সুখের কথা, আমি মাসে যে আমরা ফুড সিকিউরিটির দিক থেকে বাংলাদেশ কোয়াইট ক্যাপাবল হয়ে গেছে। ফরেন রেমিটেন্স, ইয়েস, এবং সেটারও একটা ওয়ান অফ দ্য রিজন হলো টাকাগুলি সব এখন ফরমাল সেক্টর দিয়ে আসছে। ইনফরমাল সেক্টরে যেটা আসতো সেটা কিন্তু এখন পাঠানো সম্ভব না। সো ফরেন রেমিটেন্স দিয়ে যদি আমি মনে করি যে আমরা খুব ভালো থাকবো, অ্যাকচুয়ালি ইট ইজ নট লাইক দ্যাট। আমাদেরকে কারণ যখনই এক্সপোর্ট হয় বা কোনো ইন্ডাস্ট্রি যখন ফান্ড রিলিজ করে ইকোনমিতে, তার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু ফরেন রেমিটেন্সে ওইভাবে হয় না। সেটা পার্টিকুলার একটা ফ্যামিলির কাছে যায়, ফ্যামিলি কিন্তু সেটাকে খরচ করে, এটাই হয়। কিন্তু একটা ইন্ডাস্ট্রি, একটা হোক সেটা গার্মেন্ট, হোক সেটা একটা স্টিল ইন্ডাস্ট্রি, ওটার সাথে কিন্তু এমপ্লয়মেন্ট থেকে আরম্ভ করে সবকিছুই এটার সাথে সম্পৃক্ত হয়ে যায়। এই জন্য ওর ব্যাপ্তিটা অনেক বেশি, এবং আমরা এখন ওইভাবে টার্গেট করা উচিত যে এটাকে, এগুলিকে কিভাবে সাস্টেইন করব, এবং সেটার জন্যই কিন্তু সরকারের পলিসি কিছু দরকার, সাপোর্ট দরকারই আছে আমি মনে করি। আজকে তো এই মুহূর্তে তো সেটা নিয়ে কোনো সাবজেক্ট না, বাট যদি সময় হয় আমি নিশ্চয়ই সেটাও তুলে ধরবো। ধন্যবাদ। জনাব আনোয়ার চৌধুরী পারভেজ, আপনাকে ধন্যবাদ। ডক্টর আহসান এস মনসুর, আমরা আমাদের সবারই প্রাথমিক বক্তব্যটা শুনেছি। আমি কিছু কিছু সমস্যার কথা যদি বলি, যেমন ডক্টর মঞ্জুর হোসেন বারবার গুরুত্ব দিচ্ছিলেন ইনভেস্টমেন্টে, বিনিয়োগ একটু বেশ পিছিয়েছি আমরা এই সময়টায়। কিন্তু আবার উনি এটাও বলছিলেন যে শেয়ার বাজার এই করোনার মধ্যেও কিন্তু শেয়ার বাজার বেশ একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিন্তু আবার ধরেন এমনিতে বিশ্বের অনেক বড় অর্থনীতি নেগেটিভ গ্রোথ হলেও বাংলাদেশ কিন্তু এই সময়ে পজিটিভ গ্রোথ ছিল, এবং আমরা দেখেছি এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে মাথাপিছু গড়ায় আমরা ভারতকে ছাড়িয়ে যেতে পারি এবছর, এমন আলোচনা হয়েছে। সব মিলিয়ে এই পজিটিভ নেগেটিভ মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশের অর্থনীতির এখনকার ঠিক চিত্রটা কীরকম? দেখুন, আমি মোটামুটি সবার সাথে অনেকাংশেই একমত যে আমাদের কোনো ক্রাইসিস নাই, এটা হচ্ছে বটম লাইন। যে আমরা কোনো মানে বিশেষ কোনো ক্রাইসিসের মধ্যে পড়ি নাই, এবং আগামীতে পড়ার সম্ভাবনাও নাই বললেই চলে। আমাদের মোটামুটি ভাবে ইকোনমি ইজ রেজিলিয়েন্ট, ইকোনমিক পারফরমেন্স আন্ডার দ্য সার্কামস্টেন্সেস খারাপ হয় না, এই দিক দিয়ে ঠিক আছে। আমরা মোটামুটি টিকে আছি, একটু খারাপ ভাবে না, মোটামুটি ভালোভাবেই আছি, ইন দ্য সেন্স যে মানে যতটা আশঙ্কা করা হয়েছিল তার তুলনায় অনেক ভালো, ততখানি খারাপ হয় না। কাজেই আমরা, এটা সত্যি কথা যে তার মানে এই না যে আমরা আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে, আমরা চিন্তার কোনো কারণ নাই, আমরা সবকিছু ঠিক, সেটা না। আমাদের সমস্যা অনেকগুলোই আছে। সমস্যা যেগুলো আগে ছিল সেগুলো তো পুঞ্জীভূত অবস্থাতে আছে, আনএড্রেসডই আছে, এবং নতুন সমস্যা সেখানে যোগ হয়েছে। আমাদের সমস্যার মধ্যে যেটা হচ্ছে, যেটা মঞ্জুর হোসেন সাহেব বলছিলেন ঠিকই, যে আমাদের বিনিয়োগটা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগামীতেও হবে, এবং এই বিনিয়োগের পরিবেশটা এখন পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারি নাই, এবং এটা সময় লাগবে, বেশ কয়েক বছর হয়তো আমাদের লেগে যাবে এখানে থেকে বের হয়ে আসতে। আমরা আগেও কিন্তু আমাদের বিনিয়োগ চিত্র একেবারেই ভালো ছিল না। আমরা যে সেই 21-22% আটকা পড়েছিলাম প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট এবং সরকারি ইনভেস্টমেন্ট সহকারে 29-30%, সেটাই আমাদের একটা স্টেডি স্টেট ছিল। আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারি। 2010 সালে যা ছিল, মোটামুটি বলা যায় 2019 সালে তাই ছিল, এবং এখন সেটা ভয়ানক ভাবে পড়ে গেছে। এবং এটা প্রথম কাজ হবে আগের অবস্থায় ফিরিয়ে আনা, পরবর্তী কাজ হবে সেখান থেকে নিয়ে যাওয়া। এখন প্রবৃদ্ধির যে চিত্র বলা হচ্ছে, এটা কিন্তু আমার কাছে, আমি আমলে নিতে পারি না। আমি মনে করি না যে বাংলাদেশ গত বছর 5% প্রবৃদ্ধি হয়েছে। আমি মনে করি না যে এবছর 7.47% প্রবৃদ্ধি হবে। দিজ আর অল আমাদের ফিকশনস। এখানে এটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমাদের আমদানি হচ্ছে নেগেটিভ, আমাদের প্রাইভেট সেক্টরের ক্রেডিট হচ্ছে 8% থেকে 9% মতো। আমাদের রেভিনিউ কালেকশন গত মাস পর্যন্ত আমি যেটা দেখেছি সেখানে এটা 3.5 থেকে 4% মতো প্রবৃদ্ধি ছিল। আমাদের সামগ্রিক যেসব ইন্ডিকেটর গুলোকে আমরা প্রাইমারিলি বেস করি, সেগুলো সবই দুর্বল চিত্রই প্রদর্শন করছে। এক্সপোর্টের কথা যেটা আনোয়ার পারভেজ সাহেব বললেন, সেটাও সত্যি।
যে এখানে বিভিন্ন ভাবে দেখলে বিভিন্ন দেখা যায়, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে আমরা নেগেটিভ টেরিটরিতে আছি। মোদ্দা কথা হচ্ছে যে আমাদের ফ্যাক্টরি গুলো 70, 80, 75 এই ধরনের পার্সেন্টেজে অপারেট করছে এবং আরো 20% যেতে হবে। কাজেই এখানে যদি আমরা বলি যে আমরা আমরা গত 2 বছরে 2020 সাল এবং 2021 সালে আমরা 12% রিয়েল প্রবৃদ্ধি করে ফেলেছি, দ্যাটস এ ফিকশন। দ্যাট ফিকশন আই ডোন্ট বাই, অ্যান্ড ইট ইজ ইনকনসিস্টেন্ট। বিকজ তাহলে পরে কেন প্রভার্টি বাড়বে, তাহলে কেন আনএমপ্লয়মেন্ট বাড়বে, তাহলে কেন আমরা আমাদের ক্যাপাসিটি কেন 70% থাকবে, কেন আমরা আমাদের এক্সপোর্ট ডাবল ডিজিট গ্রোথ হবে না? এগুলো তো বাস্তব কথা। আমাদের রিয়েল প্রবৃদ্ধি যদি 12% বেড়ে থাকে অর্থনীতিতে, তো সেটা সেই অর্থটা কোথায়? চালের উৎপাদন, চালের দাম কেন 60 টাকা মন হয়ে যায়, এই কেজি হয়ে যাচ্ছে? তো এগুলো তো প্রস্তুত করতে হবে। চালের ক্ষেত্রে আমাদের তো ঘাটতি আছে, এটা তো অস্বীকার করে লাভ নাই। আমাদের বন্যা হয়েছে, আমাদের এগ্রিকালচার ভালো করেছে, কিন্তু ইট ইজ নট আউটসাইড দ্য ডোমেইন অফ দ্য রিয়ালিটি। আমাদের বন্যা হয়েছে, অতিবৃষ্টি হয়েছে, প্রলং বন্যা হয়েছে, আউটপুট লস হয়েছে। আমাদের এই চিত্রগুলো তো আমরা ভুলে যাবো। একটু আগে আমি বাণিজ্য মন্ত্রীর সাথে ছিলাম 71-এ। চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং সরকারকে আমরা অনেক আগেই বলেছিলাম যে 2 থেকে 3 মিলিয়ন টন চাল আমদানি করতে হবে। গড়িমসি করতে করতে গত মাস থেকে তারা পারমিশন দেওয়া শুরু করেছে, এখন পর্যন্ত চাল আসতেছে না। আমাদের বোরো ধান যখন আসবে তখন ওই চাল এসে হাজির হবে, তখন কি লাভ? আমাদের তো বোরো তো এপ্রিলের শেষে চলে আসবে। এই 1.5 মাস কিন্তু দাম ঊর্ধ্বমুখী থাকবে, এখানে কমানো যাবে না। তো এখানে কিছু মিসম্যানেজমেন্টও হচ্ছে। তো আমি সামগ্রিকভাবে যেটা বলবো, হ্যাঁ আমাদের কোনো ক্রাইসিস নাই, আমরা কেউ না খেয়ে মরছি না, কিন্তু আমরা যে আগের চাইতে ভালো আছি, 19-এর চাইতে ভালো আছি, এই চিত্র যদি আমাকে দেয়, যেটা সরকারি তথ্য বলছে, গত বছর 5.2%, এই বছর 7.5% তারা টার্গেট করছে, তাহলে তো আমরা এই বছরের শেষ নাগাদ আমরা 5.2 প্লাস 7.5 মিলে তো আমরা 13-14% রিয়াল প্রবৃদ্ধি হবে। ইনফ্লেশন 6% সহ আমাদের নমিনাল প্রবৃদ্ধি হবে 20-25%। নো স্টুপিড ইজ গোয়িং টু বাই ইট। আমি আপনাদের সবাইকে নিয়ে বলছি, কেউ এটা বাই করবে না যে আমাদের 25% টাকার অঙ্কে আমাদের বেতন ভাতা বেড়েছে, আমাদের সবকিছু বেড়েছে। কোথায় সেই চিত্র? কার বেতন বেড়েছে গত 1 বছরে? কার বেতন বেড়েছে, কার রিয়েল ইনকাম বেড়েছে? এক্সেপ্ট ফর কিছু ধনী, ক্রাইসিসের সময় ধনীরা ধনী হয়, এটা আমরা জানি। বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে, কোটিপতির সংখ্যা বেড়েছে, হ্যাঁ হয়েছে, কিন্তু জনগণের অবস্থাটা কিন্তু ভালো হতে পারে নাই এবং তারা কিন্তু আগের চেয়ে খারাপে আছে। হ্যাঁ, যত খারাপ হতে পারতো তত খারাপ নয়, খারাপে আছে। কাজে এখানে চিত্রাঙ্কনের মধ্যেও আমি দেখছি যে একটা বেশি চিত্রাঙ্কন করা ভালো না। আমাকে অবশ্যই কিছু পজিটিভ মেসেজ দিতে হবে, আমরাও দিচ্ছি, কিন্তু রিয়েলিস্টিক পজিটিভ আউটলুক দেব। হ্যাঁ, আমরা কবে বের হয়ে আসবো? আমি বলবো আমরা হয়তো জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের দিকে আমরা হয়তো পজিটিভ টেরিটরিতে যাব এই বছর। আমরা যদি বলে যে আমাদের বিনিয়োগ কবে শুরু হবে, আমি এগেইন বলবো এই বছরের শেষ নাগাদ হয়তো বিনিয়োগ চিত্র আস্তে আস্তে পাল্টাতে শুরু করবে। এফডিআই যদি আমরা ধরি, গত বছর আমরা হিউজ নেগেটিভ ছিলাম, এবছর মানে 2020 সাল, 19 সালে নেগেটিভ ছিলাম, 20 সালেও নেগেটিভ ছিলাম আছি। 21 সালে কি হবে? আরেকটা নেগেটিভে আসবে হয়তো। চিত্র তো পরিবর্তন আমি দেখছি না, কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে কি হচ্ছে? 19 সালে পজিটিভ, 20 সালে পজিটিভ, 21 সালে তারা পজিটিভ হবে। এটাই হচ্ছে, আমরা পিছিয়ে পড়ছি অনেক দিক থেকে, কিন্তু ক্রাইসিস নাই। আমরা সেই দিক থেকে বলবো যে কিছুটা হলেও স্বস্তিতে আছি, কিন্তু আমরা যে বিশাল ভাবে ভালো করে ফেলেছি, বিশাল ভাবে কি করে ফেলেছি সেটা কিন্তু ঠিক নয়। ভারত পিছিয়ে গেছিল আমাদের চাইতে, সত্যি কথাই। তাদের বিশাল নেগেটিভ গ্রোথ হয়েছে এবং তাদের মিসম্যানেজমেন্ট হয়েছে, কিন্তু এবছর তাদের সব ইন্ডিকেটরস আর ভেরি পজিটিভ। তারা হয়তো ডাবল ডিজিট গ্রোথ করবে এবং সেটা আগের থেকে তারা হয়তো ফেরত চলে আসবে, 2019 সালের কাছাকাছি চলে যাবে। ডাবল ডিজিট গ্রোথ করে 2019 সালের কাছাকাছি ভারত চলে যাবে। আমরাও কিন্তু যে চিত্রটা দিচ্ছি সেটা কিন্তু আসল চিত্র হতে পারে না, আমাদেরও হয়তো 19 সালের কাছাকাছি আমরা যাব, এবং সেটাই বাস্তবতা। এবং তাতে হলে কি হয়? তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বব্যাংক যেটা বলছে যে 1-2% হয়তো হয়ে থাকতে পারে বা 2-3% হয়ে থাকতে পারে, সেটাই হচ্ছে আসল চিত্র। অতি মানে টু মাচ পজিটিভ প্রজেকশন কিন্তু করাটা ঠিক নয়। এখন পর্যন্ত আমাদের ইম্পোর্ট নেগেটিভ, আমাদের ইম্পোর্ট তো পজিটিভ হতে হবে, আমাদের গ্রোথ হতে হবে। কোনো বছর বাংলাদেশে গ্রোথ হয়েছে যেখানে ইম্পোর্ট নেগেটিভ ছিল? আমি দেখিনি। কাজেই আমাদের অফকোর্স আমাদের রিজার্ভ গ্রোথ পজিটিভ আছে। ভারতের রিজার্ভ গ্রোথ প্রত্যেক মাসে $12 বিলিয়ন করে বাড়ছে,
নেগেটিভ, ডাবল ডিজিট নেগেটিভ গ্রোথে। যত গ্রোথ কম হবে তত রিজার্ভ গ্রোথ হবে, কারণ আমাদের ইম্পোর্ট তত কম হবে। সেটাই তো আসল চিত্র। জি এবং আমরা যেটাকে বলছি যে রেমিটেন্স, সেই রেমিটেন্সটা আসলে ইটস রেমিটেন্স, সেটা আমি স্বীকার করি, কিন্তু এটা বেশিরভাগই হচ্ছে ওই যেটা আনোয়ার সাহেব বলেন যে ফর্মাল চ্যানেলে চলে আসছে। এটা ইম্প্যাক্ট অফ দ্য ইকোনমি কিন্তু একই কথা। আমি যদি হুন্ডির মাধ্যমে আনতাম আর আমি যদি ফর্মাল চ্যানেলে টাকাটা আনতাম, আসতোই বাংলাদেশে। ইম্প্যাক্ট হচ্ছে টাকাটা বাংলাদেশে আসতো, ওই কৃষকের কাছেই যেত, ওই ফ্যামিলির কাছেই যেত, তার সেখানেই যাচ্ছে। এটা সরকারের লাভ হচ্ছে যে তারা রিজার্ভটা বাড়ছে, এবং সেটা আমরা দেখছি। কাজেই আমি বলবো একটু রিয়ালিস্টিক চিত্র আমাদের অঙ্কন করতে হবে, আমাদেরকে রিয়ালিস্টিক পলিসি দিতে হবে, এবং সঠিকভাবে আমাদেরকে এগোতে হবে। আমাদের দারিদ্র বিমোচন আমরা পিছিয়ে গেছি, সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। কতখানি পিছিয়েছি আমি জানি না, কিন্তু পিছিয়েছি, এটা ঠিক। ইনইকুয়ালিটি বেড়েছে, কতখানি বেড়েছে? বেশ ভয়ানক ভাবেই বেড়েছে, কিন্তু সেটাকে অ্যাড্রেস করতে হবে। এই পলিসি চ্যালেঞ্জগুলো স্ট্রাকচারাল পলিসি চ্যালেঞ্জ, এখানে আমাদের দুর্বলতা, কারণ আমরা কোনো রিফর্ম করছি না। এখন পর্যন্ত কোনো সত্যিকারের রিফর্ম আমি বাংলাদেশে কিন্তু এখনো দেখি নাই। সেই জায়গাটা আমাদের কাজ করতে জি হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কৃষিবিদ মোহাম্মদ হামিদুর রহমান এখনো আমাদের সাথে আছেন আশা করি, উনি যদিও ময়মনসিংহ থেকে ঢাকায় ফিরছেন। আমি একটু আপনার কাছে, আপনার মোবাইলের চার্জ সম্ভবত কমে আসছে, অল্প করে একটু শুনে নেই। একটা কথা যেটা হাসান এস মনসুর বললেন চালের দাম নিয়ে, সেটা একটু আপনার কাছ থেকে মাঠ পর্যায়ের কি অবস্থা সেটা একটু শুনবো। আর হলো যে কৃষির যে সমস্যা, সেটা এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় কৃষির সমস্যা কাটানোর জন্য আপনার স্পেসিফিক কোনো সুনির্দিষ্ট পরামর্শ থাকলে সেটাও বলে ফেলুন সরাসরি। ধন্যবাদ। হ্যাঁ, চালের দাম নিয়ে একটু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা একটা বিষয় সবাই আমাদেরকে মানতে হবে যে কোভিড পরিস্থিতিতে আমাদের বাজার ব্যবস্থায় এক ধরনের রক্ষণশীলতা এসেছে। আমাদের কৃষক ভাইরা যেভাবে তাদের উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করতেন, বিশেষ করে যেগুলো ঘরে সংরক্ষণযোগ্য, সেগুলোকেও তারা কিন্তু বিক্রি করে হয়তো অন্য কোথাও বিনিয়োগ করতেন। কিন্তু এই বছরে কোভিড এর কারণে যখন এক ধরনের বিশ্বে খাদ্য ঘাটতির যে আশঙ্কা প্রচার করা হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু আমাদের প্রধান খাদ্য ভাত, এবং সেটা চাউল ধান নির্ভর, সেই জন্য কৃষকরা তাদের উৎপাদিত ধান কিন্তু একই সাথে যে বাজারজাতকরণের ক্ষেত্রে তাদের মধ্যে একটা ভিন্ন চিন্তা হয় সংরক্ষণবাদী। তারপরে এই ক্ষেত্রে আমাদের চাল কল মালিকদের কিছু অসাধুতাও কিন্তু ধরা পড়ে, সেগুলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, সেগুলো আমরা দেখেছি। তো যে কথাটি বলা হচ্ছিল, আমাদের সময়োচিত ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের খাদ্য পণ্যে যে একটা ব্যাপক ঘাটতি বাজারে, সেটা কিন্তু ঘটেনি। সেটা মোটামুটি তার সাপ্লাই ছিল, সেটা চাউল থেকে শুরু করে মাছ মাংস সবকিছুর ক্ষেত্রেই। ইলিশ মাছের মতো মাছের সরবরাহ কিন্তু এবছর বাজারে যথেষ্ট ভালো ছিল। আমরা দেখবো যে আমাদের কৃষি ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, সেটা একটু আগে বলছিলেন যে আমাদের পাঁচটি বন্যা এবার কিন্তু মোকাবেলা করতে হয়েছে, এবং সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্রপ লস হয়েছে। সেগুলোকে আবার ভিন্ন প্রক্রিয়ায় সরকার অনেক প্রণোদনা দিয়ে কৃষকরা যাতে আবার তার উৎপাদন ব্যবস্থায় ফিরে যেতে পারেন, সেই ধরনের কিন্তু নানান কার্যক্রম হাতে নিয়েছেন। অল্টারনেটিভ যে ফসল বা শস্য পর্যায়ের মধ্যে নতুন ধরনের কার্যক্রম হাতে নিয়ে খুব দ্রুত কৃষকরা যাতে এমনকি তার বসত ভিটাই শাকসবজি পুষ্টি ফসল উৎপাদন করেও যাতে কিছুটা তারা পুষিয়ে নিতে পারে, সেই সব উদ্যোগও কিন্তু গ্রহণ করা হয়েছে। তো সেগুলোর একটি বাস্তব প্রতিফলন আমরা দেখেছি। আর আমার কাছে এই কোভিড পরিস্থিতিতে সবচেয়ে বড় যে বিষয়টি মনে হয়েছে, সেটি হলো মানুষের মধ্যে খাদ্য পুষ্টি সচেতনতার এক ধরনের কি বলবো বৃদ্ধি পেয়েছে। এবং এইটি দেখবো আমরা আগামী দিনে আমাদের যে খাদ্য সংস্কৃতি, ফুড সিস্টেম, তার উপরে কিন্তু এর প্রভাব পড়বে। মানুষের কার্বোহাইড্রেট ইনটেক, যেটা শর্করা
খাওয়ার যে প্রবণতা সেটা কমবে, এবং সেই সাথে শাক সবজি, মাছ মাংস, অন্যান্য পুষ্টিকর খাদ্য খাবারের প্রবণতাটা বাড়বে। সেইভাবেই আমাদের কিন্তু আগামী দিনে পরিকল্পনা করতে হবে, এবং সেই পরিকল্পনা যদি আমরা যথাযথভাবে করতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। একটু আগে সম্ভবত মঞ্জুর ভাই বলছিলেন যে আমাদের কৃষকরা যে ঋণ পাওয়ার কথা, উৎপাদন প্রণোদনা হিসাবে সরকারের যে 19,500 কোটি টাকা, সেই ঋণ সরবরাহের ক্ষেত্রে এক ধরনের শৈথিল্য বলতে পারি, বা যে গতিতে এই ঋণ সরবরাহ হওয়ার কথা ছিল সেটি ঘটেনি। তো সেটি যদি আরো ঘটতো তাহলে হয়তো আমাদের উৎপাদন প্রক্রিয়াটা আরো খানিকটা গতিশীলতা পেত। যেসব বাধার কারণে পায়নি সেটি হচ্ছে এখানে আপনার শর্তের কিছু বিষয় আছে, এবং সেই শর্তগুলো প্রতিপাদন করতে গিয়ে কিন্তু ঋণ প্রবাহটা গতিশীলতা কিছুটা হ্রাস পেয়েছে। তো সেই জায়গাগুলোতেই আমরাও মনে করি যে আগামী এই আমাদের বড় মৌসুমটা যদি আমরা ভালো আমাদের হারভেস্টিং হয় তাহলে এই আমনের যে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বন্যাজনিত কারণে পুষিয়ে দিতে পারবো, এবং এবছর এখন পর্যন্ত আমাদের যে ফসলের যে চিত্র সেটি ভালো আছে। আগামী কৃষিক্ষেত্রে যে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের অনেক বড় প্রস্তুতি আগামী দিনে প্রয়োজন রয়েছে। সরকার এই বিষয়গুলোতে কিন্তু অত্যন্ত সচেতন থেকে নতুন ধরনের কর্মসূচি গ্রহণ করছেন। আমাদের একদিকে গবেষণায় জোর দেওয়া হচ্ছে, আবার যান্ত্রিকীকরণে জোর দেওয়া হচ্ছে, বাজার ব্যবস্থার সংস্কারে জোর দেওয়া হচ্ছে, যার ফলে কৃষকরা এক ধরনের স্বস্তিতে আছে। সবচেয়ে বড় যে কথাটি আমি বলতে চাই যে এই বছর অন্যান্য বছরে কৃষকরা বিভিন্ন পণ্যের দাম পাওয়া না পাওয়া নিয়ে, বিশেষ করে ন্যায্য মূল্য, সেটা এক ধরনের অস্বস্তি ছিল। হঠাৎ করে পণ্যের দাম পড়ে যেত। এবছর কিন্তু কৃষকরা তার উৎপাদিত প্রায় সকল পণ্যের জন্য ভালো দাম পেয়েছে। এটি কৃষকদেরকে তাদের চাষাবাদ প্রক্রিয়ায় তাদেরকে নিযুক্ত থাকতে অনেকটাই অনুপ্রাণিত করেছে, এবং কৃষকরা তাদের কর্মব্যস্ত দিন যাপন করছেন। এটি আমাদের জন্য অনেক স্বস্তির খবর, আশার খবর। জি, যেন হামিদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত কষ্ট করে রাস্তায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম করোনার অভিজ্ঞতাতে অর্থনীতির কতটা ক্ষতি হলো এবং সেটা ঘুরে দাঁড়াতে, পুষিয়ে নিতে আমাদের কি কি করণীয়, বাধা কোথায়, সমস্যা কোথায়, চ্যালেঞ্জ কোথায় ইত্যাদি। ডক্টর মঞ্জুর হোসেনকে কাছে একটা জিনিস জানা, যে ডক্টর আহসান এস মনসুর বিরতির আগে যে বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলছিলেন, এবং বলছিলেন যেন আমরা সব হিসাব নিকাশটা যেন আমরা রিয়েলিস্টিক করি। সেখানে একটু মানে তিনি ইনভেস্টমেন্ট থেকে শুরু করে আমদানি কমে যাওয়া, শিল্পায়ন কমে যাওয়া এবং রেমিটেন্স বাড়ার পিছনে, যেটা যে আগে ইনফর্মাল খাতে অনেক টাকা আসতো, এখন সেটা ফর্মাল খাতে আসছে। ফলে আমাদেরকে সব কিছুটা একটু বাস্তবতার ভিত্তিতে করতে হবে। আপনার মতামত কি? এবং তার সাথে যুক্ত করতে চাই যে আমাদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেই সমস্যাগুলো ডক্টর আহসান এস মনসুর বলেন বা অন্য অনেকেই বলেন, সেগুলোর সমাধানের ক্ষেত্রে পরামর্শ কী করণীয়? সেখানে সরকারের নীতি সহায়তা থেকে শুরু করে আমাদের সাধারণ মানুষের কার কী করণীয়? ধন্যবাদ। আমি আহসান ভাইয়ের সাথে যেসব ফিগার উনি ফ্যাক্টস দিয়েছেন তাতে খুব বেশি দ্বিমত করি না, কিন্তু আমি ওনার সাথে ওই জায়গাটায় কিছুটা দ্বিমত করি যে আমি কিন্তু অপটিমিস্টিক। আমি মনে করি একটা পজিটিভ টেরিটরিতেই আমরা থাকবো গ্রোথের দিক থেকে। তার কারণটা আমি একটু বলি, জাস্ট একটা উদাহরণ দিই। যেমন বলা হচ্ছে যে আমি যে এক্সপোর্টের বর্তমান গত 6 মাসের কথা বললাম, তার সাথে 2019-20-এর 6 মাসের, অর্থাৎ জুলাই টু ডিসেম্বর যদি করি, ওই সময় কিন্তু করোনা ছিল না, আনোয়ার পারভেজ ভাই যেটা বলছেন, তাহলে আমরা
1% আছি এই গত 6 মাসের এক্সপোর্ট ফার্ম। তার মানে আমরা মোটামুটি ছুঁয়ে গেছি তার আগের বছর করোনা পরবর্তী সময়ের কাছাকাছি। এখন আপনি যদি জানুয়ারি টু জুন দেখেন আর বর্তমান যে গ্রোথটা আছে এটা যদি আমরা মেনটেন করি, আপনি দেখবেন যে একটা বড় জাম্প হবে গ্রোথের দিক থেকে। কারণ হচ্ছে গত জানুয়ারি টু জুন পর্যন্ত আমরা কিন্তু অনেক কম রপ্তানি করতে পেরেছি, লকডাউন ছিল, অন্যান্য সমস্যা ছিল। সেদিক থেকে অঙ্কের হিসাবে কিন্তু আমরা মনে করি না যে আমরা নেগেটিভ টেরিটরিতে থাকবে, বরং ওইটা পজিটিভই থাকবে। কিন্তু সরকার তো সবসময় একটা বেশি করে ধরে, যেটা হয়তো অ্যাচিভ হয় না সবসময়। না হওয়াটা দোষেরও না, ধরাটাও দোষের না। তো সেদিক থেকে একটা জিনিস আছে, ইম্পোর্ট গ্রোথটাও আমার কাছে সে একই একই এটা অনেকটা আমরা বেজ লাইন ইফেক্ট বলি, যে গত জানুয়ারি থেকে জুনের মধ্যে যে ইম্পোর্টটা হয়েছে তার সাথে এবছরের ইম্পোর্টটা এই জানুয়ারি থেকে যদি জুন পর্যন্ত আমরা দেখি ডেফিনেটলি অনেক বাড়বে। এবং সেটা কারণ হচ্ছে অ্যাবসলিউট লেভেলে হয়তো আমরা আগের পর্যায়ে যাব না, কিন্তু যেটা হবে যে এই অঙ্কের হিসাবে আমরা কিন্তু অনেক বেশি যাব। সেই হিসাবগুলো ধরলে কিন্তু গ্রোথ কিন্তু পজিটিভ সাইড থাকারই কথা। যেটা বলা হচ্ছে হয়তো প্রজেকশন করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, IMF 4% মতো করেছে। আমি কাছাকাছি ওগুলোই মনে করি, আমরা অনেক বেশি যাব না। এটা সব দেশই একটা বিপদের মধ্যে আছে, আমরাও আছি। আরেকটা হচ্ছে যে আমি দেখেছি কিছু কিছু সেক্টর খুব ভালো করেছে, যেমন আইটি সেক্টরের উপর আমরা একটা সার্ভে করছি রিসেন্টলি, আমি দেখছি তাদের গ্রোথ অনেক হাই এবং তারা আগের চাইতে ভালো করেছে। তারপরে এরকম সেবা খাতের কিছু আছে, ই কমার্স আছে, যেগুলো তারা খুব ভালো করেছে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বিশেষ করে এমএসএমইর ক্ষেত্রে কিছু কিছু হারিয়ে গেছে এটা বলা হচ্ছে, কিন্তু আসলে খুব ভালো আমাদের কাছে পরিসংখ্যান বা সার্ভে রিপোর্ট নাই। আমার যতটুকু আমি দেখেছি যে তারা 2 মাসের মাথায় লকডাউন শুরু হওয়ার পরেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। ডেফিনেটলি তারা কষ্টে আছে, তাদের সেলস অনেক কমেছে, যার ফলেই তো গ্রোথটা আমাদের কমবে। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে এই সময়টা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আমরা স্টিমুলাস প্যাকেজটা দিলাম, সেটা কিন্তু অনেকটাই মুখ থুবড়ে পড়েছে পলিসিগত নীতিগত ইনোভেশনের অভাবে। কারণ হচ্ছে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে আমরা যারা এই সেক্টরের সাথে গবেষণা করে, আমি অনেকদিন যাবত ব্যাংকিং ফাইন্যান্সের অ্যাক্সেসটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা এসএমই গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য। তো আমরা ব্যাংকেই যদি বলি যে তোমরা ওদেরকে লোন দাও, এটা কখনোই ম্যাটেরিয়ালাইজড হবে না এবং হয়ও না। সেই ক্ষেত্রে এনজিওদেরকে ইনভলভ করা যেতে পারতো। সরকারের 2-1টা প্রতিষ্ঠান আছে, এসএমই ফাউন্ডেশন, বেসিক, তাদেরকে কাজে লাগিয়ে কতদূর যাওয়া যেত। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা কোঅর্ডিনেশনের অভাব ছিল। বাংলাদেশ ব্যাংক এককভাবে করতে গেছে, এখানে মিনিস্ট্রির একটা ইনফেরিয়রিটির ব্যাপার ছিল। এগুলো থেকে বেরিয়ে এসে যে পলিটিক্যাল যদি গাইডলাইন দেওয়া যেত, তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক ভালো হতো। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এক্সপোর্ট আর ইম্পোর্টের কথা বললাম, কিন্তু যেটা হচ্ছে এক্সপোর্ট ইনফ্যাক্ট কিন্তু জিডিপির less than 15% কন্ট্রিবিউশন যদি সবকিছু মিলান, তাহলে আমাদের ডোমেস্টিক ডিমান্ডের উপর, আমাদের প্রোডাকশনের উপর আমরা অনেক বেশি ডিপেন্ড করছি আমাদের গ্রোথটা। সেই জায়গাটাতে আমরা আগানোর জন্য একটা হচ্ছে এমএসএমই সেক্টরকে প্রণোদনাটা আরো ভালো দেওয়া, কৃষকদেরকে তাদের জন্য যে প্রণোদনা দেওয়ার কথা ছিল সেটা দেওয়া। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে চালের দাম বাড়া বা 2-3-4-5 মেট্রিক টন কম থাকে, আমাদের 37 মেট্রিক টনের মতো বোধহয় আমরা প্রোডাকশন করি, সেক্ষেত্রে কমে যাওয়া মাঝে মধ্যে এটা ঘটছে। সেটার ঘটার অর্থ এই না যে আমরা আসলে এটার আমাদের বড় ইম্প্যাক্ট হবে অর্থনীতিতে। এটা একটা প্রাইস ইম্প্যাক্ট আছে, কিন্তু এট দ্য সেম টাইম যেটা হচ্ছে যে টাইমলি যে পলিসি নেওয়ার কথা ছিল সেটা এবারও নেওয়া হয়নি। আমরা বারবার ঠেকছি, কিন্তু আমরা শিক্ষাটা নিচ্ছি না। এবং সেই জায়গায় কোথায় সমস্যা সেটা কিন্তু সবাই জানে, কিন্তু সেটার কোনো সমাধান হচ্ছে না। এখন যেটা হবে যে আমাদেরকে আগামী 2 মাস অপেক্ষা করতে হবে বড় প্রোডাকশনটা আসার জন্য। এর মাঝে যদি কোনো ক্রাইসিস না ঘটে, এটাই আমাদেরকে দেখতে হবে। যদিও বা ইম্পোর্টের অনুমোদন দেওয়া হয়েছে, ট্যারিফ স্ট্রাকচারে কিছুটা চেঞ্জ আনা হয়েছে। আর হচ্ছে যে আপনি বলছিলেন যে সামনের কি কি করণীয়, অবশ্যই ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য কিছু প্রণোদনার বা অন্যান্য বিষয় তো আছেই। তবে আমি মনে করি প্রণোদনা যেগুলো দেওয়া হয়েছে ইনক্লুডিং গার্মেন্টস সেক্টর, এখন সময় এসেছে একটু যাচাই বাছাই করার। আগে হয়তো একেবারে অ্যাক্রস দ্য বোর্ড সবাইকে দেওয়া হয়েছে, এখন কারা করছে না, এবং সেই প্রণোদনার টাকা যাওয়ার পরে তারা ফেরত দিতে প্রায়োরিটাইজ হতো একটা অ্যাসেসমেন্টের ভিত্তিতে যাওয়া উচিত। সেটা বিজিএমই বিকেএমই করতে পারে, সরকার থেকে করতে পারে। কারণ হচ্ছে না হলে কিন্তু ব্যাংকিং সেক্টরটা বিপদে পড়ার সম্ভাবনা আছে সামনে। তো সব মিলিয়ে আমি বলবো যে আমরা খারাপ করছি না, ডেফিনেটলি আমরা ভালো করছি। আরো ভালো করার জন্য আমাদের যেসব লুপহোলস গুলো আমরা একবার দেখলাম, সেগুলোকে আমরা অ্যাড্রেস করার জন্য খুব বেশি যে নীতিগত রিফর্মস করতে পেরেছি সেটা দেখা যাচ্ছে না। তবে তারপরেও যদি আমরা মোটামুটি লেভেলের একটা সার্টেন লেভেলে যদি আমরা গ্রোথ অর্জন করতে পারি এবং
পোভার্টি লেভেলে যেটা হয়েছে যে অনেককে যেটা সরকারের সোশ্যাল সেফটি নেটের আওতাও তেমন বাড়ানো হয়নি, এবং যাদের জন্য দেওয়া হয়েছিল ইভেন অনেকেই আসলে যারা পাওয়ার তারা পায়নি সরকারের ওই লামসাম যেটা দেওয়া হয়েছে, সেখানে একটা ডাটাবেজের ব্যাপার ছিল। সুতরাং এই কিছু জায়গা আমাদের কিন্তু খুব ক্লিয়ারলি আমাদের চোখ খুলে দিয়েছে যে আমার দুর্বলতাগুলো কোথায়, যে যে সাপ্লাই চেইনের দুর্বলতা যে বিষয়গুলো আছে সেগুলো আমরা প্যান্ডেমিক থেকে লেসন লার্ন করতে পারি। তো সব মিলিয়ে আমি বলবো যে আমাদের একটা হচ্ছে যে ইনভেস্টমেন্টের দিকে মনোযোগ দিতে হবে এবং সেটা অবশ্যই কেয়ারফুল হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এক্সপোর্টের জন্য যা আছে আমি মনে করি যথেষ্ট আছে, গার্মেন্ট সেক্টর বলেন অন্যান্য জায়গায় বলেন। এখন শুধু দরকার হচ্ছে যে এক্সপোর্ট মার্কেট গুলো রিভাইভ করে কিনা সেটা দেখার জন্য। এফডিআই এর ক্ষেত্রে আহসান ভাইয়ের সাথে আমি পূর্ণ একমত, আমরা কোনো বেনিফিটই নিতে পারিনি। চায়না থেকে যেগুলো রিলোকেট হয়েছে সেগুলো আমাদের দেশে আসেনি। কেন আসেনি বহু বছর যাবত একই কথা বলা হচ্ছে, ইনভেস্টমেন্ট ক্লাইমেট, ডুইং বিজনেস, ব্র্যান্ডিং, ইমেজ, তো এগুলোর মধ্যে অনেকগুলো হয়তো সমস্যা আছে, সেগুলো হয়তো আস্তে আস্তে ইয়ে হতে হবে। একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার করেছে বিডা, আমি জানি না এটা কতটুকু ইফেক্টিভ। আর কিছুটা হচ্ছে যে আসলে আমাদের যেমন ধরেন যে রিসেন্টলি আমরা দেখছি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, বিশেষ করে আইটি সেক্টরে স্যামসাং এর একটা বড় আর&ডি সেন্টার খোলা হয়েছে, এবং অন্যদিকে ফেয়ার ইলেকট্রনিক্স ভবিষ্যতে মাদারবোর্ড তৈরি করছে। এই জাতীয় কিছু জিনিস যদি আমাদের শুরু হয়, আমার মনে হয় সেগুলো পজিটিভ একটা সিগন্যাল দিবে আউটসাইড ওয়ার্ল্ডে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু ছোট্ট করে ডক্টর আহসান এস মনসুরের কাছে আবার একটু যেতে চাই যে ডক্টর আহসান এস মনসুর, আপনি আপনার প্রথম বক্তব্যে যে সমস্যাগুলোর কথা বলছিলেন সেটার সমাধানের ক্ষেত্রে আপনার কোনো সুনির্দিষ্ট পরামর্শ আছে কিনা নীতি সহায়তা সহ সরকারের এবং সাধারণ, যেটা আমি ডক্টর মঞ্জুর হোসেনের কাছে শুনছিলাম যে আপনার কোনো পরামর্শ থাকলে সেটা আমরা একটু শুনে নিতে চাই। প্রথমত আমি বলবো যে সরকার একটা ব্যাংক লেড স্টিমুলাস প্যাকেজ দিয়েছে, ফিসক্যাল লেড দিতে পারেন, এবং সেটা দিতে পারে না। তার মূল কারণটা হচ্ছে সরকারের ফিসক্যাল স্পেস বা ক্যাপাসিটি ইজ ভেরি লিমিটেড, এবং এটার জন্য কিন্তু অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই, কারণ এটা সময়ের সাথে এটা ঘটেছে। আমরা 2010 সালে যখন যাত্রা শুরু হয় এই সরকারের প্রথম বছরে, প্রথম টার্মে, সেখানে আমরা দেখেছি যে 11% মতো ছিল ট্যাক্স টু জিডিপি রেশিও। পরবর্তীতে সেটা কমতে কমতে 10, 9.5, 9। প্যান্ডেমিকের ফলে গত বছর যেটা এস্টিমেট করা হচ্ছে 5-year প্ল্যানে, সেটা হচ্ছে 7 পয়েন্ট সামথিং। ইটস আনবিলিভেবলি একটা আনএক্সেপ্টেবল লো নাম্বার। এটা কোনোদিন একটা উন্নত মিডল ইনকাম কান্ট্রির জন্য গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের এখানে নজর দিতেই হবে, তা না হলে পরে গভর্নমেন্টের যে কমিটমেন্ট, রাজনৈতিক যে লক্ষ্যগুলো আছে, সামাজিক পরিবর্তনের যে লক্ষ্যগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে লক্ষ্যগুলো আছে, সবগুলোই আনরিয়েলাইজ থাকবে। এসডিজির বাস্তবায়ন কোনোটাই হবে না যদি আমরা রাজস্বের ক্ষেত্রে এই 7.5% নিয়ে বসে থাকি। এবং এবছর এটা আরো ফল করবে। কেন ফল করবে? কারণ হচ্ছে এখন পর্যন্ত রেভিনিউ, আমি যেটা লাস্ট দেখেছিলাম গত সপ্তাহে, সেটা হচ্ছে 4% মতো। সরকারের টার্গেট ছিল কত? 44%, হয়েছে 4%। আচ্ছা, ফলে ট্যাক্স টু জিডিপি রেশিও আরো কমবে। শর্টফল হচ্ছে রেভিনিউতে 80,000 কোটি থেকে 90,000 কোটি টাকা হবে। এই 80,000, 90,000 কোটি টাকা শর্টফল, সরকারের ফিসক্যাল স্পেস নাই। আমরা যদি পৃথিবীর অন্য সবগুলো জায়গাতে দেখি, আর ভারতের যে গত বছরে এই যে বাজেটটা দিল গত সপ্তাহে, সেটাও দেখি, এখানে বিশাল ফিসক্যাল স্টিমুলাস দেওয়া হয়েছে। আমরা কিন্তু সেটা দিতে পারি না, সরকারও সেটা দেয় নাই। আরেকটু অ্যাডভেঞ্চারিজম হলে হয়তো ভালো হতো, কিছুটা হলেও লোকের কাছে কিছু টাকা দেওয়া যেত, কিন্তু সেটা কিন্তু দেওয়া হয় নাই। যাই হোক, আমি মনে করি যে আমাদের ফিসক্যাল স্পেস ক্রিয়েট করতে হবে, আমাদেরকে বিনিয়োগ, সরকারি বিনিয়োগ বাড়াতে হবে, মানে পাবলিক ইনভেস্টমেন্ট। আমাদেরকে হেলথ সেক্টরের উপরে এক্সপেন্ডিচারটা আগামীতে বিশেষভাবে করতে হবে। আমরা ধাক্কা খেয়েছি, অল্প ধাক্কা খেয়েছি। পশ্চিমা দেশগুলোর মতো যদি এরকম বড় ধাক্কা খেতাম, তাহলে কিন্তু আমরা খুবই কাত হয়ে যেতাম, তাহলে আমাদের হসপিটালে জায়গা দেওয়ার জায়গা থাকতো না। আমরা আল্লাহর কাছে মেহেরবান যে আমাদের এখানে সেরকম ভাবে তেমন কিছু হয় নাই। আমরা যে সত্যি কথা বলতে, আনোয়ার সাহেব যাই বলুক না কেন, আমরা যে সোশ্যাল ডিস্টেন্স মেনেছি, আমরা যে ইন্ডাস্ট্রি একেবারে প্রোটোকল দিয়ে করে ফেলেছি, আই ডোন্ট বিলিভ ইট। লেটস বি অনেস্ট, উই জাস্ট লাকি।
উই সার্ভাইভ। হ্যাঁ, মানে কোনো একটা প্রকৃতির আমরা সহায়তা পেয়েছি আমরা আর কি। জি, প্রকৃতির সহায়তা আমরা বেঁচেছি, আমরা 100বার আমি শুকরগুজার করি যে আমরা বেঁচে গেছি এই যাত্রা। কিন্তু পাবলিক সেক্টর, হেলথ সেক্টরে আমাদেরকে বিশালভাবে বিনিয়োগ করতে হবে, আমাদেরকে বিশাল বিনিয়োগ করতে হবে এডুকেশন সেক্টরে, স্কিল ডেভেলপমেন্টে। এই জায়গাগুলোতে আমরা কিভাবে করব যদি আমাদের রাজস্বের ব্যবস্থাপনাটা আমরা উন্নতি করতে না পারি, এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না। এবং বিনিয়োগও এটার সাথে সম্পৃক্ত। ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা সত্যিকার ভাবে বিশালভাবে না করতে পারি, তাহলে বিনিয়োগকে আমরা অ্যাট্রাক্ট করে এখানে রাখতে পারবো না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি। বিরতির পর অল্প একটু সময় পাবো, সেটা আমরা আব্দুর রহিম হারমাসির কাছ থেকে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য শুনবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম করোনার অভিঘাতে অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে, সেই ধাক্কা কতটা আমরা সামলে উঠতে পারছি এবং কতদিনের মধ্যে আবার আগের গতি, আসলে আগের মতো অবস্থায় একদম আবার কখনোই পৃথিবী যাবে না, সেটা শুরুতে বলেছি, কিন্তু গতি ফিরে পাবে কবে, সেই সব নিয়ে সমস্যা, সংকট, নানা কিছু নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। অল্প একটু সময় আমরা আব্দুর রহিম হারমাসিকে দিয়ে শুরু করেছিলাম, তাকে দিয়ে শেষ করতে চাই অনুষ্ঠানটি। পুরো আলোচনার একটা সাম আপ চাই আপনার কাছে, আমরা কিভাবে আবার আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, সেটা রাইট ট্র্যাকে থাকা যাবে কিভাবে। আমি শুরু করতে চাই আপনার আহসান মনসুর স্যারের একটি কথা, যে সংস্কার আসলে বাস্তব অর্থেই হয়নি। আমি স্যারের সঙ্গে পুরোপুরি একমত। সত্যিকার অর্থে ওইভাবে রিফর্মস বা সংস্কার কোনো খাতেই তেমন করে হয়নি। আপনি যদি আমরা পেছনের দিকে তাকাই, তাহলে 2008 সালের শেষের দিকে যে নির্বাচনটি হয়েছিল এবং 2009 সালে বর্তমান সরকার নির্বাচিত হয়ে যে সরকার গঠন করেছিল, সেই নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনী ইশতেহার দিয়েছিল সরকার, তাতে স্পষ্টভাবে কয়েকটি বিষয় কিন্তু উল্লেখ ছিল। দাদা, আপনার মনে আছে যে অগ্রাধিকার যে কয়েকটি বিষয় ছিল, তার এক নাম্বার প্রথম ছিল হচ্ছে যে সিন্ডিকেট ভেঙে বাজার দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা হবে, এটি ছিল এক। আর দ্বিতীয় ছিল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি আপনার মনে আছে নিশ্চয়, যে সংসদ সদস্য মন্ত্রী থেকে সবার আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করা হবে। এ দুটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এবং সত্যিকার অর্থে আমরা যদি এই এক যুগ পরে এসে বলি যে আমরা ওই সিন্ডিকেট ভাঙতে পারিনি, এবং আমরা সত্যিকার অর্থে যে আজকে চালের সার আলাপ করলেন, চালের সঙ্গে যদি দেখেন গত 2 মাস ধরে ভোজ্য তেলের দাম যদি দেখেন, তাহলে প্রতি লিটার আপনার আমরা সবসময় দেখি যে সমস্যাটা তৈরি হওয়ার পরে বাণিজ্য মন্ত্রী অনেক তৎপর হয়, কিন্তু এটা তো জানা কোথায় যে কখন পেঁয়াজের সমস্যা হবে, কখন আগে থেকে সিদ্ধান্ত নিতে বলছি যে দেখেন, এখন সিদ্ধান্ত নিলে সেটা কার্যকর হতে হতে তো সময় শেষ হয়ে যাবে। শুধুমাত্র যে চাল না, অন্য চিনি বলেন বা ভোজ্য তেল বলেন, সবকিছুর দামই কিন্তু ঊর্ধ্বমুখী। এবং সত্যিকার অর্থে সামনে রমজান, এই রমজানের পরিস্থিতিতে এই প্রয়োজনীয় দ্রব্যগুলো যে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা অবাক হচ্ছি, বা কি হবে আমরা জানি না। তবে এই ক্ষেত্রে আহসান মনসুর স্যার যে আরেকটি বিষয় বলেছিলেন যে সরকারের তথ্যগত, সেই বিষয়গুলোও কিন্তু আমি নিজে আলাপ করেছি, স্যারের সঙ্গে আমি বারবার প্রতিবেদন করার ক্ষেত্রে আলাপ করছি। এই যে সরকার যে গত 2020 সাল পুরোব্যাপী কোনো ঋণ আদায় করেনি, একদম যে ঋণ যে অবস্থায় ছিল সেইখানে ছিল, তারপরে বলা হচ্ছে যে খেলাপি ঋণ কমেছে। আর ব্যাংকিং খাতের প্রধান সমস্যা কিন্তু খেলাপি ঋণ। বলা হচ্ছে যে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 88,000 কোটি টাকা। কিন্তু এইখানে ছাড় বা আমরা বিভিন্ন পর্যায়ে আলাপ করি, অবলোপনকৃত বা বিভিন্ন মামলার কারণে যে সমস্ত খেলাপি ঋণ হয়েছে, সবকিছু মিলিয়ে প্রকৃত অর্থে খেলাপি ঋণ কিন্তু 2.5 লাখ কোটি টাকার বেশি, যেটা দেখানো হয় তার চেয়ে বেশি। অথচ আমরা বলছি যে 88,000 কোটি টাকা খেলে। এইখানে দেখেন, এই যে তথ্য চাপিয়ে রেখে বা তথ্য ঢাকা দিয়ে রেখে সরকার বা বাংলাদেশ ব্যাংক কি মজা পায় বা কি চাঞ্চল্য দেখাতে চায় আমরা জানি না। এই ক্ষেত্রে যেটি বলা প্রয়োজন, এই সময়কালে হ্যাঁ কিছু রিফর্মস হয়নি বা হয়নি, কিন্তু কাকতালীয়ভাবে আমরা যে কোনো কারণে ছাড়ে একটু আহসান মুস্তার বলছিলেন আল্লাহ সহায় বা কি কাকতালীয়ভাবে হ্যাঁ আমরা কিছুটা অগ্রসর হয়েছি বা হচ্ছি। কিন্তু এই সময়কালে কোভিড-19 যে আমাদের শিক্ষা দিয়েছে, আপনাকে যদি আমি ক্যাটাগরি বলি, কোভিড-19 বা করোনা ভাইরাস আমাদের যে শিক্ষা দিয়েছে, যে এই ক্ষেত্রে যে কয়েকটি ভালো কাজ হয়েছে, আমি স্পষ্টভাবে খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছি
বলেছি দাদা, যে যে কয়েকটি ভালো কাজ হয়েছে সেই কয়েকটি ভালো কাজ সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তত্ত্বাবধান করার কারণে, পর্যবেক্ষণ করার কারণে, তদারকি কারণে করা হয়েছে। প্রথমেই বলতে হয় যে আপনি জানবেন যে প্রায় 70,000 গৃহহীনদের গৃহ ঘর দেওয়া দেওয়া হয়েছে। এবং এই তৃতীয় লিঙ্গের মানুষদেরও গৃহ দেওয়া, এবং এমনকি পদ্মা সেতুর কাজ দেরিতে হলেও যে ভালোভাবে অবয়বটা গড়ে উঠেছে সেটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি হস্তক্ষেপ করার কারণেই কিন্তু এই আমাদের সন্তোষজনক শেষ করতে অবস্থা হবে, দিয়ে সময় দিয়েছে। ফুরিয়ে গেছে। এবং জি। টিকার বিষয়টি যে এখন পর্যন্ত যে ভালো অবস্থা আছে সেটাও হচ্ছে এই মাননীয় প্রধান কাছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব, এই যে বাজার ব্যবস্থা, ব্যাংকিং খাতকে ঢেলে সাজাইতে হবে, ব্যাংকিং খাতের রিফর্মস করতেই হবে। ব্যাংকিং খাত ভালো না হলে কিন্তু আপনি হুমড়ি খেয়ে পড়বেন। আপনি 2020 সালে কোনো ঋণ আদায় করেননি, অথচ সরকারি প্রণোদনা ঋণ দিয়েছে, সেই ঋণগুলো যদি আদায় না হয়, সেইগুলো যদি আবার খেলাপি হয়, তাহলে কিন্তু আগামী বছরগুলোতে ব্যাংকিং খাত হুমড়ি খেয়ে পড়বে, বিপর্যয়ের মধ্যে পড়বে। আরেকটি বড় বিষয় হচ্ছে পুঁজিবাজার। হ্যাঁ, আপনি বলছেন পুঁজিবাজার একটু চাঙ্গা হয়েছিল, সেটি কিন্তু 8-10টি কোম্পানিকে, গুটি কয়েক কোম্পানি কিনে পুঁজিবাজার চাঙ্গা হয়েছিল, আবার ধস নেমেছে। এবং এই ক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়কে আবারও বলি, ওই যে টিকা, ওই যে গৃহহীন, এই 3টি খাতকে, এক হচ্ছে ব্যাংকিং খাত, এক হচ্ছে পুঁজিবাজার, আরেকটি হচ্ছে এই যে বাজার, মানুষের সিন্ডিকেট ভাঙার বিষয়ের দিকে খুব তীক্ষ্ণভাবে নজর দিতে হবে। তাহলে না হলে কিন্তু আমরা যতটা সাফল্যের দিকে এগুচ্ছি বলছি, সেই সেটা সাফল্য ধরে রাখতে পারবো ধরে না। রাখতে পারবো জি, না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ডক্টর আহসান এস মনসুরের যে কথাটি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, যে হয়তো নানা হিসেব নিকাশে মানে স্বপ্নের পোলাওয়ে ঘি একটু বেশি দেওয়া হয়েছে। তবে করোনার সময় আমি বলছিলাম যে ঠিক 1 বছর আগে এই অনুষ্ঠান, ঠিক এমন একটা অনুষ্ঠান করেছিলাম, তখন যতটা আশঙ্কা ছিল ততটা খারাপ আসলে হয়নি। কখনো কখনো এই এমন বৈশ্বিক মহামারীতে টিকে থাকাটাই আসলে অনেক বেশি স্বস্তির বা ইতিবাচক, মানে নেতিবাচক না হওয়ার জায়গায় থাকাটা অনেক বেশি ইতিবাচক হয়তো। কিন্তু যেই সমস্যাগুলো আজকের আলোচনায় উঠে আসলো, হারমাসি বললেন, ডক্টর মঞ্জুর হোসেন বললেন, আহসান এস মনসুর বললেন, আনোয়ার আলম চৌধুরী, পারভেজ বললেন, সবাই যে বললেন, সেগুলো সব একদম মনোযোগ দিয়ে দেখে তাহলে আমরা আবার আগের গতি, করোনার আগের মতো যেই অর্থনীতির গতি, সেই জায়গায় যদি কখনো আমরা যেতে পারি, তাহলে আমাদের সবার স্বস্তি। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন।